আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আজকে এই এমসিকিউ সাজেশন ক্লাসে। সো আমরা ইকোনমিক্স ফার্স্ট পেপারের আজকে তোমাদেরকে এমসিকিউ সাজেশন এই ক্লাসটা নিচ্ছি। সো আমাদের দুইটা অংশে বিভক্ত থাকবে এই ক্লাসটা। প্রথম অংশ হচ্ছে আজকে এখন আমরা যেটা নিচ্ছি 11:20 থেকে। সো একটু লেট হয়ে গিয়েছে, যাই হোক। এরপর হচ্ছে আমাদের সন্ধ্যা 7:30 এটা দ্বিতীয় অংশ থাকবে। আজকে আমরা এখন চেষ্টা করব আমাদের যে ফার্স্ট পেপারে 3 থেকে 4টা অধ্যায় পড়ে ফেলার চেষ্টা করবো, এবং বিকালে বা সন্ধ্যার সময় আমরা হচ্ছে সন্ধ্যা 7:30 বাকি 2টা বা 3টা অধ্যায় আমরা আলোচনা করব। হ্যাঁ, সো যারা যুক্ত হচ্ছ আমাকে ঠিক মতো শুনতে দেখতে পাচ্ছ কিনা জানাও, এবং হচ্ছে ক্লাসটা একটু আমরা ওকে আমাকে একটু ঠিক মতো শুনতে দেখতে পাচ্ছ কিনা জানাও। যদি ঠিক মতো শোনা যায়, দেখা যায়, তাহলে আমরা ক্লাসটা শুরু করি আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে আমি একটু ক্লাসে শেয়ার করে দিব। হ্যাঁ, আমি একটু ক্লাসে শেয়ার করে দিব, যারা ওয়েট করে আছে ক্লাসের জন্য তারা যেন ক্লাসে যুক্ত হতে পারে। একটু আমাকে 1টা মিনিট একটু সময় দাও, ঠিক আছে? আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। তো তোমরাও তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ক্লাসটা একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু তোমরাও ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই একটু কষ্ট করে এই ক্লাসটা শেয়ার করে দিবা। ওকে, ঠিক আছে, আমরা আমাদের ক্লাসে এখন চলে যাব। সো একটু সবাই ক্লাসটা, হ্যাঁ, ক্লাসটা একটু শেয়ার করে দিও। বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও, যাতে তারাও যুক্ত হতে পারে। আমরা তোমাদেরকে স্লাইড আকারে দেখাচ্ছি না আমি এমসিকিউ গুলো, কারণ তোমরা জানো যে স্লাইড আকারে পড়তে গেলে আমাদের অনেক বেশি সময় নষ্ট হয়ে যাবে। আমরা একটা এমসিকিউ দেখাবো, সেটা উত্তর দেখাবো, ঠিক আছে? এটাতে অনেক সময় নষ্ট হয়ে যাবে। সো আমরা তোমাদেরকে আমি যেটা করবো সেটা হচ্ছে, একটা চ্যাপ্টারের বেশি সবগুলো এমসিকিউ তোমরা যে পারবে না এমন না। হ্যাঁ, একটা চ্যাপ্টারে তোমরা বেশিরভাগ এমসিকিউ তোমরা পারবা। হয়তো 2-1টা এমসিকিউ থাকবে বা 5-10টা এমসিকিউ থাকবে যেগুলো অনেক কনফিউজিং, এবং তোমার অনেক মনে হতে পারে যে এই ম্যাথগুলো আমি পারবো না বা এটা আমি পারবো না। সেগুলো তোমাদেরকে আমি সলভ করে দিব, বা এগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবা। তাও যদি কোনো প্রবলেম থাকে, হ্যাঁ, আমরা পিডিএফটা দিয়ে দিব। সো তোমরা যদি আমি যেগুলো সলভ করবো এর বাইরে যদি কোনো প্রবলেম ফেস করো, তোমরা যেটা করবে, আমাদের যে গ্রুপ আছে, পড়ালেখার গ্রুপ আছে, ওখানে ছবি তুলে একটা পোস্ট করে দিবা। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের আমি নিজে চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য, বা অন্যরা দেখবে যে উত্তর দিচ্ছে। হ্যাঁ, অন্যরা তোমাকে সেটা সলভ করে দিচ্ছে। সো এটা করবা যারা পারবে না আর কি, ঠিক আছে? তাহলে যারা যদি কোনো প্রবলেম ফেস করতে গিয়ে এমসিকিউ যদি প্রবলেম ফেস করো, সেটা আমাদের যে গ্রুপ আছে, পড়ালেখা এই নামে আছে, আমাদের যে পেজের নাম, সেই নামে কিন্তু গ্রুপটা আছে, পাবলিক গ্রুপ আছে, ওখানে তোমরা পোস্ট করে দিবা। আমি সেটা চেষ্টা করবো তোমাদের সমাধান করে দেওয়ার জন্য। স্যার, সবার পরীক্ষা শেষ করে দিব, বুঝি নাই। কারে দিব? ও আচ্ছা, শেয়ার কারে দিব? যাদের ইকোনমিক্স আছে তাদের শেয়ার দিবা। ইকোনমিক্স শেয়ার এইভাবে দেওয়ার দরকার নেই, তুমি নিজের ওয়ালে জাস্ট শেয়ার করে দাও। যাদের লাগবে তারা এমনিতে আসবে ক্লাস করার জন্য। হ্যাঁ, যাদের প্রয়োজন হবে তারা এমনিতে ক্লাস করতে চলে আসবে। সো তাদেরকে তুমি ইন্ডিভিজুয়াল বলার দরকার নেই। মেহেদি হাসান আছে ভাই, একচিটে প্রতিযোগিতামূলক বাজার, একচিটে প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে তফাৎ কোথায়? একচিটে বাজারে একজন বিক্রেতা থাকে, একচিটে প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে কয়েকজন বিক্রেতা থাকবে, এবং একচিটে বাজারে পণ্যটা হবে একদম ইউনিক, আর একচিটে প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যটা হবে একদম কাছাকাছি, মানে একজনের সাথে অন্য জনের আর কি, যারা বিক্রেতা থাকবে তাদের মধ্যে। হ্যাঁ, আমি 1টা মিনিট সময় নিচ্ছি, আর তোমরা একটু শেয়ার করে দিও, কষ্ট করে, একটু কষ্ট হইলেও ক্লাসটা একটু শেয়ার করে দিও। হ্যাঁ, একটু কষ্ট করে শেয়ার করে দিও যারা আছো। ওকে, আমি 1টা মিনিট সময় নিচ্ছি। শাওন আছে, শুরু করেন স্যার। হ্যাঁ, শুরু করতেছি, এই যে এখন শুরু করে দিব। সবাই একটু শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখে দেখি। 23 জনই শেয়ার করেছো, থ্যাংক ইউ যারা যারা শেয়ার করছো, কিন্তু ক্লাস করতেছো প্রায় 500 কাছাকাছি। সো একটু ক্লাসটা একটু শেয়ার করে দিও। হ্যাঁ, একটু ক্লাসটা শেয়ার করে দিও।
একটু কষ্ট করে শেয়ার করে দাও। হ্যাঁ, একবার একটু শেয়ার করে দাও, আর বলবো না, ঠিক আছে? সবাই 1 মিনিট একটু সময় নিয়ে ক্লাসে শেয়ার করে দাও। নিজের ওয়ালে শেয়ার করলে হবে, জাস্ট নিজের ওয়ালে শেয়ার বাটনে ক্লিক করে জাস্ট পোস্ট করে দিবা, আর কিছু লাগবে না। শাকিয়া সুলতান আছে, স্যার এতদিন মনে করছি ইকোনমিক্স ইজি, এখন দেখি হার্ড, তাই নাকি? তাহেরা তোহা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। রাসেল আছে, শেয়ার ডান বলছে। শাহিদুল ইসলাম আছে, হালিমা আক্তার আছে, সালাম দিয়েছে। ওকে, একটু সবাই শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখবা। হ্যাঁ, এমনি আবার শেয়ার ডান লিখিও না, কমেন্ট মানে শেয়ার করে তারপর শেয়ার ডান লিখো, ঠিক আছে? শেয়ার করে শেয়ার ডান লিখো। কালকে রাত আমি বাসায় যাইতে পারিনি, অফিসে থেকে গেছি, বুঝছো? যাওয়ার সময় পাইনি। আজকে সকালে একটা আমাদের অফলাইন ক্লাস ছিল 7টা বাজে, তো আমি চিন্তা করলাম অফিসে থেকে যাই। ভাইয়া পিডিএফটা কি ক্লাসের শেষে দিবেন প্লিজ? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ক্লাসের শেষে দিব। এমডি ওকেই, শুরু করে দেন। হ্যাঁ, শুরু করে দিচ্ছি, সবাই একটু শেয়ার করে দিও। এই যে যারা বলতেছো ভাই একটু শুরু করে দেন, কিন্তু নিজে একটা শেয়ার করতেছে না। একটাবার একটু শেয়ার করে দাও, একটু শেয়ার করে দিলে হবে। একটু শেয়ার করে দিলে আমরা শুরু করে দিচ্ছি, এখনই শুরু করে দিচ্ছি, সময় নষ্ট করবো না। হ্যাঁ, শুরু করে দিচ্ছি আমরা এখনই। ওকে, আচ্ছা, ইস্যু বলছে ভাইয়া আর রাতে ভয় পান নাই? না, পাই নাই। হ্যাঁ, যদি একা ছিলাম, ঠিক আছে? সো ছেলে মানুষ, ভয় কেন পাবো, বুঝছো? ভয় পাইনি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি শুরু করছি, তোমরা শেয়ার করতে থাকো। দেখো, অর্থনীতির প্রথম পত্রে আমরা জানি যে 6টা অধ্যায় না? ইকোনমিক্স আমাদের কয়টা অধ্যায়? 6টা অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসে আছে। এই 6টা অধ্যায়ের মধ্যে থেকে আমি এখানে তোমাদের টোটাল 720টা এমসিকিউ দিয়েছি। সরি 710টা, 20টা না, 700 কয়টা? 710টা এমসিকিউ তোমাদেরকে আমি দিয়েছি এখানে। এখন তুমি যদি বলো যে স্যার এতগুলো এমসিকিউ পড়ে তো 30টা কমন পড়লে তো আমার মনে হবে যে এটা মানে অনেক বেশি পড়া হয়ে গেছে, তাহলে তুমি আমি বুঝতেছি না তুমি আসলে পড়াশোনা করছো কিনা সারা জীবন। হ্যাঁ, কারণ 700টা এমসিকিউ এর মধ্যে 30টা এমসিকিউ কমন পড়লে একটু কষ্ট হইলেও 700টা এমসিকিউ পড়া উচিত, আমি বলবো। হ্যাঁ, তো এখানে প্রত্যেকটা অধ্যায়ের এমন না যে আমি তোমাকে একটা অধ্যায় থেকে 30টা এমসিকিউ দিলাম, তার মধ্যে 10টা এমসিকিউ কমন পড়ে গেছে, এরকম আমি পারবো না, এটা আমার দ্বারা পসিবল না। কারণ এমসিকিউ বা তুমি সিকিউর ক্ষেত্রে কোনটা আসবে কোনটা আসবে না সেটা তুমি মানে একদম স্পেসিফিক বলতে পারবে না, কিন্তু আমি সিকিউর ক্ষেত্রে তোমাদেরকে দিয়ে দিছি গতকালকে কোটি টাকা সাজেশন ক্লাসে যে কোন কোন জায়গা থেকে সিকিউ আসবে, এর বাইরে কিছু আসবে না সিকিউ। কিন্তু এমসিকিউর ক্ষেত্রে তো এটা বলা যায় না এক্স্যাক্টলি, যে কোনো জায়গা থেকে এমসিকিউ হইতে পারে, বুঝছো? সেজন্য তোমাদেরকে আমি 710টা এমসিকিউ দিয়েছি এখানে। এখানে 710টা এমসিকিউ আছে। তো এখন বলতে পারো স্যার 710টা এমসিকিউ কেমনে পড়বো, কোথায় পড়বো, কিভাবে পড়বো? একদম সহজ, এটা এত কঠিন না যে 710টা এমসিকিউ তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে না। আমি তোমাকে বলি কেমনে পড়বা, তুমি 1 ঘন্টায় চেষ্টা করবা। হ্যাঁ, আমি যদি তোমাকে বলি যে মানে তুমি 1 ঘন্টায় কয়টা এমসিকিউ পড়তে পারবা, আমি তোমাকে যদি বলি 1 ঘন্টা তুমি কয়টা এমসিকিউ সলভ করতে পারবা, তো দেখবা যে তুমি 1 ঘন্টার মধ্যে একদম কম পারলেও তুমি 80 থেকে 100টা তুমি এমসিকিউ পড়ে ফেলতে পারতেছো। তাহলে 100টাও যদি চিন্তা করো, তাহলে তোমাকে 7 ঘন্টা পড়াশোনা করতে হবে। 100টা যদি 1 ঘন্টায় আমি পড়ি, তাহলে তোমাকে 7 ঘন্টা পড়াশোনা করতে হবে, 7 ঘন্টা। তাহলে আজকে তুমি 7 ঘন্টা পড়াশোনা করবে না, কালকে তোমার পরীক্ষা, তুমি যদি আজকে 7 ঘন্টা পড়াশোনা করতে না পারো, তাহলে তুমি আর কি পড়বা, কি করবা বলো? তোমাকে 7 ঘন্টা অবশ্যই তোমাকে পড়তে হবে 30 নাম্বারের জন্য, ঠিক আছে? 30 নাম্বার এমসিকিউর জন্য 7 ঘন্টা তোমাকে পড়তে হবেই, এটা কম্পালসারি। তাহলে তুমি 7 ঘন্টা একটু পড়াশোনা করে এই এমসিকিউ গুলো অবশ্যই বাসায় দেখে যাবা। এর বাইরে থেকে ইনশাআল্লাহ কোনো এমসিকিউ আসবে না। জাস্ট তোমার দেখবা যে আমি হয়তো এমন বলতে পারি যে একদম 30টা এমসিকিউ কমন পড়বে না, হুবহু পড়বে না, তবে তোমার প্রত্যেকটা বোর্ডে তোমার 25 থেকে 26টার মতো হুবহু কমন পড়তে পারে, হুবহু কমন পড়তে পারে 25 থেকে 26টা। এর বাইরে 2, 4, 5টা হচ্ছে কি হইতে পারে যে তোমার একটু মানে এই টপিকগুলো পড়লে হয়ে যাবে, মানে একদম হুবহু কমন আসবে না আর কি। হুবহু না আসে, তোমার বেসিক ঠিক থাকলে তুমি পারবা। একজন বলতেছে 1 ঘন্টায় 200 প্লাস, যদি 200 প্লাস পারো তাহলে তোমার আরো কম সময় লাগবে, এটা স্বাভাবিক বিষয়। সবাই যারা পরে দিয়ে যুক্ত হচ্ছ একটু ক্লাসটা একটু শেয়ার করে দিও, কেমন? যারা পরে দিয়ে যুক্ত হচ্ছ ক্লাসটা একটু শেয়ার করে দিবা, বন্ধু বান্ধব যারা আছে তারা যেন যুক্ত হতে পারে। তাহলে রিটার্ন কখন পড়বে? এতদিন কি করছো? রিটার্ন এতদিন কি করছো?
বলছি না আমি তোমাদেরকে যে আমার জন্য লাস্টের একদিন শুধু এমসিকিউর জন্য সময় রাখবা, এর আগে তুমি রিটেন পড়ো। বলছি না? এতদিন কি করছো তুমি? এতদিন কি করছো বলো আমারে? পড়াশোনা করো নাই? কিছু করো নাই? ওকে, আমরা তাহলে শুরু করি। দেখো এখানে আমাদের যে এমসি গুলো আছে প্রথম চ্যাপ্টারের, সেগুলো তোমরা মোটামুটি সবগুলি পারবা। হ্যাঁ, যেগুলো আমি একটু কনফিউজিং সেগুলো করে দিব, যেগুলো একটু ম্যাথমেটিক্যাল সেগুলো আমি তোমাদেরকে করে দিব। তো এগুলো আমি বলে দিয়েছি। আমাদের আধুনিক অর্থনীতির জনককে, আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন, কিন্তু যদি বলা হয় অর্থনীতির জনককে, অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। কনফিউজড হয়ে যাবে না, ঠিক আছে? তারপর হচ্ছে জাকাতে সম্পদের কি পরিমাণ আমাদের জাকাতে দিতে হয়, আমাদের যে সম্পদ থাকে তার কি পরিমাণ জাকাতে 2.5%। এগুলো সবচেয়ে কমন প্রশ্নগুলো বলতেছি আর কি। হ্যাঁ, সবচেয়ে কমন প্রশ্নগুলো বলতেছি। এরপর আসো, এরপর হচ্ছে এই যে মাইক্রো শব্দটি এসেছে মাইক্রোস থেকে, MIKROS, ও এর পর এস হবে, সি এর জায়গায় কি হবে? কে হবে। মাইক্রোস থেকে এসেছে। যে মাইক্রো শব্দটাও সেম, MSC এর জায়গায় কে হবে, ও এর পর কি হবে? এস হবে। মাইক্রোস থেকে এসেছে, এগুলো হবে। এগুলো একটু ভালো করে পড়বা, এগুলো সহজ আছে, এগুলো ম্যাথমেটিক্যাল না, এগুলো সহজ আছে, এগুলো তোমরা পারবা। হ্যাঁ, এগুলো পারবা। ওকে, মৌলিক অর্থনীতির সমস্যা হচ্ছে 3টা, এটা আমরা জানি। কিছু কিছু বইতে 4টা আছে, আনসার হবে 3টা। 4টা থাকলে সেটা হবে না আনসার। হ্যাঁ, তারপর আর কোনটা দেখা দিব? ওকে, এগুলো পারবা, এগুলো সহজ আছে, এগুলো পারবা। হ্যাঁ, এটা একটু পড়ে দেখি। বলছে কোন দ্রব্যের, হ্যাঁ বলছে কি, কোন দ্রব্যের 1 একক উৎপাদন বৃদ্ধি করতে অন্য দ্রব্যের উৎপাদন যতটুকু ছাড়তে হয় তাকে আমরা কি বলি? সুযোগ ব্যয় বলি। হ্যাঁ, একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু আমাদেরকে হাতছাড়া করতে হয় সেটাকে আমরা সুযোগ ব্যয় বলেছিলাম। কি বলেছিলাম? সুযোগ ব্যয়। ইসলামিক অর্থব্যবস্থায় জ্ঞানের উৎস কয়টি? 4টি আমরা জানি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই 4টার মাধ্যমে আমাদের ইসলামের মূল ভিত্তি হচ্ছে এই 4টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এগুলোর মাধ্যমে আমাদের পরিচালিত হইতে হয় আর কি। হ্যাঁ, তারপরে এখানে আর আছে, একটু দেখাই। এবার আসো, কিছু তোমাদেরকে আমি এবার চিত্র দিয়ে দেখাই দিই। হ্যাঁ, এগুলো একটু ভালো করে খেয়াল করবা, এই চিত্রগুলো ভালো করে খেয়াল করবা। দেখো এখানে বলছে একটা উৎপাদন সমান রেখা আছে, তাই না? রেখা উৎপাদন সমান রেখায় বলছে ওয়াই দ্রব্যের উৎপাদন 0 হলে, এই কোশ্চেনটা প্রতি বছর ঘুরে ফিরে আসে। বলছে এই ওয়াই দ্রব্যের উৎপাদন, এটা যদি 0 হয়, মানে আমি যদি একদম উৎপাদন না করি ওয়াই দ্রব্য যদি এই 0 উৎপাদন করি, তাহলে এক্স দ্রব্যের উৎপাদন কত হবে? এক্স দ্রব্যের উৎপাদন হবে এখান থেকে এইটুক, তার মানে 21 পর্যন্ত। যদি পরীক্ষায় এরকম দেওয়া থাকে যে এরকম সংখ্যা না দিয়ে প্রতীক থাকে, মনে করি এখানে বলছে আমি ওয়াই দ্রব্য, এখানে বলছে এক্স দ্রব্য, ঠিক আছে, এটা দেওয়া আছে, এখানে ও এ, এখানে ও বি দেওয়া আছে। যদি বলে যে ওয়াই দ্রব্যের উৎপাদন 0 হলে এক্স দ্রব্যের উৎপাদন কত হবে? এক্স দ্রব্য উৎপাদন কত হবে? ওয়াই দ্রব্য উৎপাদন 0 হলে এক্স দ্রব্য উৎপাদন হবে ও থেকে বি পরিমাণ, মানে আনসার হবে ও বি। এই যে ও থেকে বি পরিমাণ, এখানে তো সংখ্যা দেওয়া আছে, তাই সরাসরি এই 21 বলবা। অর্থাৎ এক্স দ্রব্য যদি উৎপাদন 0 হয়, ওয়াই দ্রব্য উৎপাদন হবে 21। আবার যদি বলি এক্স দ্রব্যের উৎপাদন 0 হলে ওয়াই দ্রব্যের উৎপাদন কত হবে? তখন হবে 10। ক্লিয়ার? অর্থাৎ এক্স দ্রব্য উৎপাদন 0 হলে ওয়াই দ্রব্য উৎপাদন হবে ও এ পর্যন্ত। এই যে ও থেকে এ পর্যন্ত, এটা হচ্ছে আমাদের ওয়াই দ্রব্যের উৎপাদন হবে। ক্লিয়ার? ঠিক আছে? ওকে, এই যে তোমরা পারতেছো। আচ্ছা, তাহলে এইটা গেল। এরপর আসো আমি দেখাই দিই কিছু। তারপরে হচ্ছে এই চ্যাপ্টারের ওকে, হ্যাঁ চলে আসো, এটা একটু দেখাই দিই, এটা একটু দেখাই দিই। এটাও সেম কোয়েশ্চেন। বলছে ওয়াই দ্রব্যের উৎপাদন, দেখো এই যে ওয়াই দ্রব্যের উৎপাদন 0 হলে এক্স দ্রব্যের উৎপাদন কত হবে? ও আচ্ছা, সেম কোয়েশ্চেন, সেম উদ্দীপক, তার আনসার হবে 21 হবে। ঠিক আছে, 21 হবে, এক্স দ্রব্যের উৎপাদন হবে 21। আচ্ছা, এটাই আসো, এটাই। এখানে একটা চিত্র দেওয়া আছে। হ্যাঁ, চিত্রের মধ্যে এখানে এ বি দেওয়া আছে, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। এটাকে আমরা বলি সম্পদের অপূর্ণনীয়ক, হ্যাঁ, বা অপচয়কে নির্দেশ করে বা বেকারত্বকে নির্দেশ করে। আর এই ডি বিন্দু হচ্ছে উৎপাদন সীমারেখার বাইরের বিন্দু, এটা হচ্ছে অর্জনযোগ্য বিন্দু, তাই তো? তাহলে এখান থেকে প্রশ্ন কি করছে দেখো, প্রশ্ন করছে আমাদেরকে যে ধানের উৎপাদন 0 হলে পাটের উৎপাদন কত হবে? দেখছো, সেম কোয়েশ্চেন চলে আসছে। ধানের উৎপাদন 0 হলে, এটা ধান, এখানে এটা ইয়া পড়ে গেছে, এটা ধান হবে। বলছে ধানের উৎপাদন 0 হলে
পাটের উৎপাদন কত হবে? তাহলে ও থেকে বি পরিমাণ, এই যে এটা হচ্ছে আমাদের পাটের উৎপাদন হবে। হ্যাঁ, তাহলে তখন আনসার কত হবে? আনসার হচ্ছে ও থেকে বি পরিমাণ হবে, ও বি। এই যে ও থেকে বি পরিমাণ হচ্ছে পাটের উৎপাদন। বলছে চিত্রে কোন বিন্দুটি সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করে? তাহলে কোনটা অপূর্ণ ব্যবহার? এই যে ভিতরে যেটা সেটা হচ্ছে অপূর্ণ ব্যবহার নির্দেশ করে, অর্থাৎ সি বিন্দু হবে। কি বিন্দু হবে? সি বিন্দু হচ্ছে সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করে। তোমরা কি বুঝতেছো? বোঝা যাচ্ছে আমার কথা? ওকে, আশা করি বুঝতেছো। তারপরে যাচ্ছি আমরা এটা একটু দেখো, 97 কোশ্চেন, 97-98 কোশ্চেন দেখবো আমরা। এখানে উৎপাদ সম্ভার রেখা দেওয়া আছে। ওকে, তো এখান থেকে আমাদেরকে বলছে প্রশ্ন হচ্ছে, হ্যাঁ প্রশ্ন হচ্ছে চিত্রে এই বি রেখাটি হলো, এই বি রেখাটা উৎপাদ সম্ভার রেখা, এটা তো সবাই পারবে তাই না? এই যে রেখাটা, এই রেখাটা কি রেখা বলছে? এটা হবে উৎপাদ সম্ভার রেখা। ওকে, তারপর বলছে আমাদেরকে যে উক্ত চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়, ওই যে চিত্র উৎপাদ সম্ভার রেখা, সেটার মাধ্যমে কি ব্যাখ্যা করা যায়? ভোক্তার উপযোগ বা মোট ব্যয় ব্যাখ্যা করা যায়, দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ ব্যাখ্যা করা যায়, সুযোগ ব্যয় ব্যাখ্যা করা যায়, বা যতটুকু উৎপাদন করা যাবে। আনসার হচ্ছে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ ব্যাখ্যা করা যায়, সুযোগ ব্যয়। আমরা জানি যে ওটাকেও আমরা কি বলি? উৎপাদ সময়ের রেখাটা আসলে সুযোগ ব্যয় থেকে এসেছে, যেটা ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, সেখান থেকে কিন্তু এটা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, উৎপাদ সময় রেখাটা, তাহলে 2 এবং 3 হবে আনসার। এটা আনসার কত হবে? 2 এবং 3 হবে। ভোক্তার উপযোগ বা মোট ব্যয় এগুলো ব্যাখ্যা করা যায় না। ঠিক আছে, এরপরটা আসো, এটা আসো। এটা কি বলছে? দেখা একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রের মধ্যে বলছে সি বিন্দুতে, এই যে সি বিন্দু, এক্স দ্রব্যের উৎপাদন কত হবে? দেখো এই যে সি বিন্দু অবস্থায়, এই যে সি বিন্দুতে এক্স দ্রব্য হচ্ছে এটা, তাহলে এক্স দ্রব্য উৎপাদন হবে, সি থেকে নিচের দিকে আসো, সেটা হচ্ছে 20। এক্স দ্রব্য উৎপাদন হবে কত? 20। আর বলছে এফ বিন্দুতে নিচের কোন পরিস্থিতি নির্দেশিত হয়? এফ বিন্দু মানে হচ্ছে এই বিন্দু, এটাতে কোন পরিস্থিতি নির্দেশিত হয়েছে? হ্যাঁ, তাহলে আমরা জানি এফ বিন্দু হচ্ছে উৎপাদ সরবরাহের ভিতরের বিন্দু। বলছে সম্পদের দক্ষ ব্যবহার, না এটা হবে না কখনোই। সম্পদের অদক্ষ ব্যবহার, হ্যাঁ ঠিক আছে এটা বলতে পারি। আর বেকারত্ব, এটা ঠিক আছে। সম্পদের অদক্ষ ব্যবহার আর বেকারত্ব। সম্পদের দক্ষ ব্যবহার না, হবে না। সম্পদের অদক্ষ ব্যবহার এটা ঠিক আছে, কিন্তু পুনর্নিয়োগ এটা হবে না, পুনর্নিয়োগ হবে না। তার আনসার হবে 2, শুধু 2 নাম্বারটা, যে এটা সম্পদের অদক্ষ ব্যবহার এবং কি বেকারত্ব নির্দেশ করছে। তাহলে আনসার হবে এটা। এরপরে কোশ্চেন আসে, একটা চিত্র দেওয়া আছে, এখান থেকে বলছে 28 মণ পাটের সুযোগ ব্যয় কত? এটা নিয়ে তোমাদের অনেকের কনফিউশন। হ্যাঁ, সুযোগ ব্যয়টা তোমরা অনেকে বোঝো না। শোনো, বলছে 28 মণ পাটের সুযোগ ব্যয় কত? দেখো আমি যদি পাট টোটাল 28 মণ করে ফেলি, তাহলে আমি ধান উৎপাদন কত করতে পারবো? তোমরা আমাকে বলো তো। পাটের উৎপাদন যদি 28 হয়, ধানের উৎপাদন কত হবে? মেইনলি ধানের উৎপাদন হচ্ছে একদম 0 হয়ে যাবে, কারণ উৎপাদন সময় রেখার এটা যদি সর্বোচ্চ আমি করি, এটা তখন 0। তাহলে এই অবস্থায় কি, এই বিন্দুতে আমি যদি বলি, এই বিন্দুতে পাটের উৎপাদন 28 যদি হয়, ধান উৎপাদন কত? 0। শোনো, তাহলে আমি যদি বলি পাট আমি যদি একদম না করতাম, পাট যদি 0 করতাম, তখন ধান উৎপাদন কত হতো? 40। ঠিক আছে, তাহলে একটা সর্বোচ্চ বললে, একটা দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন করলে তার সুযোগ ব্যয় যদি জিজ্ঞেস করে, অপরটা সর্বোচ্চ বলবা। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে 28 মণ পাটের সুযোগ ব্যয় কত হবে? আনসার হবে 40 মণ। এই যে 40 মণ ধান, কারণ আমি যদি এটা পুরোটা 28 মণ করে ফেলি, এটা 40 থেকে আমি টোটাল 0-তে চলে আসবো। আবার অথবা আমি যদি বলি যে ধানের উৎপাদন 40 হলে সুযোগ ব্যয় কত, তাহলে এটা যদি আমি ধান উৎপাদন যদি 40 করি, এই 28 থেকে 0-তে চলে আসবে। তার মানে এই এটা সর্বোচ্চ, এই যে 28, সেটা হবে সুযোগ ব্যয় তার। এটা কি সবাই বুঝো? একটু আমাকে বলো তো, এটা সবাই বুঝো কিনা? হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক উপরে দেওয়া আছে, সেখানে পিডিএফ দেওয়া হবে। হ্যাঁ, যারা যারা আগের গ্রুপগুলোতে অ্যাড আছে তাদের অ্যাড হওয়ার দরকার নেই। ওকে, যেটা বলছিলাম মনে রাখবা, যে একটা সর্বোচ্চ বললে, হ্যাঁ একটা সর্বোচ্চ বললে অপরটা সর্বোচ্চটা তার সুযোগ ব্যয় হবে। যদি বলে পাটের উৎপাদন 28 হলে সর্বোচ্চ হলে, তখন সুযোগ ব্যয় কত? তখন অপরটা সর্বোচ্চটা বলবা। আর যদি বলে ধানের উৎপাদন 40 হলে, তাহলে সুযোগ ব্যয় কত? তখন হবে পাটের 28, সেটা হবে। আমরা কি বুঝছি? পারবো? আচ্ছা, এরপরে দেখো বলতে কোন বিন্দুতে অপূর্ণ নিয়োগ নির্দেশ করে? এই যে এখানে ভিতরে বিন্দু, এই বিন্দুটা হচ্ছে অপূর্ণ নিয়োগ কি করবে? নির্দেশ করবে। তাহলে এটা গেল। এবার এটা আসো, এখানে একটা রেখা আসছে, বলছে 100 মণ পাটের সুযোগ ব্যয় কত মণ ধান? বলছে 100 মণ পাটের সুযোগ ব্যয় কত মণ ধান? তাহলে দেখো আমি যদি পাট উৎপাদন করি 100 মণ,
এই যে পাটের উৎপাদন যদি 100 হয়, তাহলে এটার সুযোগ ব্যয় কত মন ধান বলছে, তাহলে এটা সর্বোচ্চ না? এই পাটের সর্বোচ্চ উৎপাদন করলে ধানের তুমি উৎপাদন ছেড়ে দিতে হবে কত, 100 ছেড়ে দিতে হবে, তাহলে সেটাই উত্তর হবে। এটা সর্বোচ্চ উৎপাদন করলে অপরটা সর্বোচ্চটা তার সুযোগ ব্যয় হবে, অথবা এটা সর্বোচ্চ উৎপাদন করলে অপরটা সর্বোচ্চটা তার সেটা সুযোগ ব্যয় হবে। বুঝছি? এগুলো কিন্তু একদম সহজ, একটু বুঝতে পারলেই হয়ে যায়। হ্যাঁ, একটু বুঝতে পারলে হয়ে যাবে। আচ্ছা, তো এটা গেলে এরপরটা বলি, প্রদত্ত চিত্রে অর্জনযোগ্য বিন্দু কোনটি? এই যে এফ বিন্দুটা হচ্ছে অর্জনযোগ্য বিন্দু। সুযোগ ব্যয় কিন্তু একটু স্ট্রেট লাইনে হইতে পারে, সুযোগ ব্যয় কিন্তু একটু স্ট্রেট লাইন হইতে পারে। কখন জানো? যখন একটা দ্রব্যের যতটুকু উৎপাদন বৃদ্ধি করা হয়, অপর দ্রব্যের যদি সেম পরিমাণ উৎপাদন হ্রাস হয়, হ্যাঁ, তাহলে দেখা যায় যে সুযোগ ব্যয় রেখাটা স্ট্রেট লাইন বা সরল রেখা হয়ে যায়। পরীক্ষা এটাও আসে এমসিকিউতে, যে একটি দ্রব্যের উৎপাদন বৃদ্ধির ফলে অপর দ্রব্যের উৎপাদন যদি একই হারে বা সেম পরিমাণে হ্রাস করতে হয়, তাহলে তাদের মাধ্যমে অঙ্কিত যে সুযোগ ব্যয় রেখা সেটা দেখতে কেমন হবে? আনসার হবে সরলাকৃতির, সরলাকৃতির হবে। কারণ একটার যতটুকু আমি হ্রাস করবো, আমি এই বিষয়টা একটু বুঝাই দিই তোমাদেরকে, পরীক্ষা এটা আসতে পারে, যে একটা দ্রব্যের উৎপাদন আমি যদি দুইটা দ্রব্য লিখি, মনে করি এক্স দ্রব্য ওয়াই দ্রব্য, এক্স মনে করি এটা আছে 3, এখানে আছে 1, মনে করি আমি বললাম একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন যদি সেম পরিমাণ হ্রাস করতে হয়, অথবা এটা আমি আরেকটু বৃদ্ধি করলাম, এটা আরেকটু হ্রাস করলাম, তাহলে তাদের মাধ্যমে যে অঙ্কিত রেখা হবে, এটাতে এক বৃদ্ধি করছে, এখানে এক হ্রাস করছে, এখানে এক বৃদ্ধি করছে, এখানে এক হ্রাস করছি, তাহলে তাদের মাধ্যমে অঙ্কিত যে চিত্র সেটা দেখতে কেমন হবে? তাহলে আনসার হচ্ছে সেই রেখাটা হবে এরকম। আমি যদি এখানে এক্স দ্রব্য ধরি, এখানে যদি ওয়াই দ্রব্য ধরি, কেমন হবে দেখো, অথবা নিচে এক্স ওয়াই যেখানে একটা ধরতে পারো। সো এটা হয় 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, এক্স দ্রব্য 3 হলে ওয়াই দ্রব্য 1, এক্স দ্রব্য 3 হলে ওয়াই দ্রব্য 1, তাহলে প্রথম বিন্দু হচ্ছে এটা। এক্স দ্রব্য 2 হলে ওয়াই দ্রব্য 2, এক্স দ্রব্য 2 হলে ওয়াই দ্রব্য 3, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। এক্স দ্রব্য 1 হলে ওয়াই দ্রব্য 3, এক্স দ্রব্য 1 হলে ওয়াই দ্রব্য 3, তাহলে তৃতীয় বিন্দু হচ্ছে এটা। এই তিনটা বিন্দু যদি আমরা কি করে দিই, এখন যোগ করে দিই, তাহলে যে রেখাটা পাবো সেটা একটা স্ট্রেট লাইন হবে, একটা স্ট্রেট লাইন হবে। হ্যাঁ, কেন হবে? বা সরল রেখা হবে। কেন? কারণ একটা দ্রব্যের অতিরিক্ত যতটুকু উৎপাদন করতেছে অপর দ্রব্য যদি সেম পরিমাণে ছেড়ে দিতে হয়, তাহলে তাদের মাধ্যমে অঙ্কিত যে রেখাটা সেটা অবশ্যই কি হবে? সরল আকৃতির হবে। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল। সুযোগ ব্যয় কিন্তু এরকম হইতে পারে, সরলাকৃতি হইতে পারে। এটা আসো, এখানে বলছে যে যদি সমাজে এক্স দ্রব্যের তুলনায় ওয়াই দ্রব্যের প্রয়োজন বেশি হয়, মানে এই এক্স দ্রব্যের তুলনায় ওয়াই দ্রব্যের প্রয়োজন বেশি হয়, তবে উদ্দীপকে কোন বিন্দুতে সর্বোচ্চ উৎপাদন করবে? কোন বিন্দুতে সর্বোচ্চ বলছে, তো সর্বোচ্চ যেহেতু বলছে, তাহলে এখানে মনে রাখতে হবে তোমাকে, আমি যদি বলি ওয়াই দ্রব্য আমি সর্বোচ্চ কতটুকু উৎপাদন করতে পারি, তাহলে আনসার হচ্ছে ওয়াই দ্রব্য সর্বোচ্চ এই যে এস বিন্দুতে উৎপাদন করা যায়, তখন এক্স দ্রব্য এখন 0 হয়, তার মানে আনসার হবে এটা, এই যে এস বিন্দুটা হবে। কেমন? তাহলে আনসার কেটে দিচ্ছে, হ্যাঁ এটা। তাহলে কি বলছে, যে যদি এক্স দ্রব্যের উৎপাদন এক্স দ্রব্যের তুলনায় ওয়াই দ্রব্যের প্রয়োজন বেশি হয়, তবে উদ্দীপকে কোন বিন্দুতে সর্বোচ্চ উৎপাদন করবে? হ্যাঁ, সর্বোচ্চ ওয়াই বিন্দু আমরা ওয়াই উৎপাদন করতে পারি আমরা এস বিন্দুতে, যেখানে এক্স দ্রব্য সবচেয়ে বেশি, মানে ওয়াই দ্রব্য সবচেয়ে বেশি আর এক্স দ্রব্য সবচেয়ে কম, এক্স দ্রব্য একদম 0, তার মানে সেটা হচ্ছে এস বিন্দু হবে। তারপর উদ্দীপকে এন বিন্দু কি নির্দেশ করে? এই যে এন বিন্দুটা কি নির্দেশ করে, তাহলে আমরা একটু পড়ি এন বিন্দু কি নির্দেশ করে। একটা বলছে অপূর্ণ নিয়োগ, না এটা অপূর্ণ নিয়োগ না, পূর্ণ নিয়োগ, না এটা পূর্ণ নিয়োগ হবে না, এটা সম্পদের স্বল্পতা, এটা হবে না। আচ্ছা, এটা একটু দেখি, পূর্ণ নিয়োগ এবং অধিক উৎপাদন, সম্পদের স্বল্পতা বা অর্জনযোগ্য উৎপাদন, সম্পদের স্বল্পতা বলা যেতে পারে, সম্পদের স্বল্পতা, কারণ হচ্ছে এই বিন্দুতে আমরা উৎপাদন করতে পারবো না, কারণ আমাদের সম্পদ স্বল্প, এবং অর্জনযোগ্য, এটাও ঠিক আছে, অর্জনযোগ্য। অপূর্ণ নিয়োগ এবং অপূর্ণ নিয়োগ হবে না, এখানে অপূর্ণ নিয়োগ হবে না, পূর্ণ নিয়োগ হবে না। পূর্ণ নিয়োগ মানে হচ্ছে এই এস পি কিউ আর টি, এগুলো তো উৎপাদন করলে সেটা বলা হয় পূর্ণ নিয়োগ। হ্যাঁ, এবং সর্বোচ্চ উৎপাদন বলা হয়, তো এটা হবে না, 2 নম্বরটা হবে না, আনসার হবে 3 নম্বরটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইগুলো আমরা করলাম, শেষ প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে আর কার কোনো সমস্যা থাকলে তোমরা চাইলে বলতে পারো, যে স্যার এই জিনিসটা আমি বুঝি না, আমাকে একটু বলেন, যে প্রথম অধ্যায়ে আমি একটু বুঝি না, একটু বলো তো প্রথম অধ্যায়ে আর কোন কোন জায়গায় বুঝো না, একটু বলো। আমি ম্যাথমেটিক্যাল গুলো দেখাই দিচ্ছি, তোমরা থিওরিটিক্যাল গুলো তোমরা নিজেরা পড়তে পারবা, যদি তাও সমস্যা হয় সেটা স্ক্রিনশট মেরে আমাদের গ্রুপে দিয়ে দিবা। ঠিক আছে? আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করে দিবা, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। কেমন? ফার্স্ট চ্যাপ্টারে ম্যাথমেটিক্যাল এই ধরনের কোশ্চেন আসবে।
গোপাল বলছে এমসিকিউ খুবই সহজ ও আমার মাগো। আচ্ছা, তা বলছে মেহেদী হাসান বলছে এতগুলো এমসিকিউ, হ্যাঁ এতগুলো না পড়লে তো হবে না, 700টা দিয়েছি আমি, 700 এমসিকিউ পড়তে না পারলে 30টা এমসিকিউ কমন পাবা না। নেক্সটে যান, পিডিএফটা দিয়ে দিবেন? হ্যাঁ অবশ্যই দিব, কেন দিব না। তাহলে আমাদের 2 নাম্বার হচ্ছে ভোক্তা উৎপাদক, সেটা সবচেয়ে বড় অধ্যায় এবং এখানে তোমাদের সবচেয়ে বেশি কনফিউশন। তো চলো আমি এখান থেকে তোমাদেরকে সলভ করে দিই কিছু কিছু কোয়েশ্চেন যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। বলছে উদ্দীপক অনুযায়ী ভারসাম্য দাম কত বলছে। তা আমরা জানি ভারসাম্য দাম তোমাকে যদি বের করতে চাও, ডিমান্ড এবং সাপ্লাই সমীকরণ দেওয়া আছে, তাহলে তোমাকে মনে রাখতে হবে কিউডি সমান কিউএস, এই সূত্র তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, তো কিউডি মানে হচ্ছে 20 মাইনাস 5p সমান কিউএস মানে হচ্ছে 4 প্লাস 3p। তাহলে এখান থেকে p এর মান বের করার চেষ্টা করো, p গুলো এক পাশে নিয়ে আসো, তাহলে 5p মাইনাস 5p এখানে আছে, এটাকে ওই পাশে আনলে হবে মাইনাস 3p সমান এখানে 4 আছে, এই 20 কে ওই পাশে গেলে হবে মাইনাস 20। ওকে, তাহলে এবার দেখো এটাও মাইনাস, শোনো এবার দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে হবে মাইনাস 8p সমান মাইনাস 8p সমান এখানে এটা প্লাস এটা মাইনাস, তাহলে চলে যাবে, তাহলে আবার 16 থাকবে, 16 মাইনাস 16, শুধু 16 না মাইনাস 16। তারপর লাইনটা কি হবে, তারপর লাইনটা p রেখে দাও, p রেখে দাও, এই মাইনাস 8p কে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি হবে, এইটা গুণাকার ছিল, বেশি কি হবে ভাগ হবে, তাহলে মাইনাস 16 ডিভাইডেড বাই মাইনাস 8, তাহলে আনসার হবে p সমান 16 কে যদি তুমি আর দিয়ে ভাগ করে দাও আনসার হবে 2, মাইনাস মাইনাস চলে যাবে, তাহলে আনসার হবে ভারসাম্যের দাম 2 টাকা। তাহলে উদ্দীপক অনুযায়ী ভারসাম্যের দাম বলছে, তাহলে ভারসাম্যের দাম হবে 2 টাকা। কয় টাকা? 2 টাকা। আর যদি পরিমাণ বলতো তাহলে ওই p 2 টাকাটা, এই যে p এর মানটা তুমি যেখানেটাতে বসা দিলে হইতো, যেমন চাহিদাতে বসালে এখানে 2 যদি বসাও তাহলে 5 দুগুণ 10, 20 থেকে 10 গেলে আনসার হবে 10, ভারসাম্য পরিমাণ 10। এখানে বসালো সেম, 2 যদি এখানে বসালে 3 দুগুণ 6, 4 আর 6 যোগ করলে 10, ঠিক আছে, তাহলে ভারসাম্য পরিমাণ হবে কত? 10। আচ্ছা, এরপর হচ্ছে ইকুইলিব্রিয়াম শব্দটি এসেছে কোন শব্দ? ল্যাটিন শব্দ থেকে এসেছে ইকুইলিব্রিয়াম শব্দটি এসেছে, এগুলো তোমরা পড়তে পারবা, এগুলো তোমরা পড়তে পারবা। আচ্ছা, এটা একটু বলে দিই, বলছে নিকৃষ্ট দ্রব্যের সাথে সম্পর্কিত, নিকৃষ্ট দ্রব্যের সাথে সম্পর্কিত হচ্ছে যেটাকে আমরা গিফেন দ্রব্য বলি, গিফেন দ্রব্য। আমি তোমাদেরকে বারবারই বলি মানে ক্লাসের সময় যে গিফেন আর নিকৃষ্ট দ্রব্যের মধ্যে যদিও একটু পার্থক্য আছে, তবে গিফেন এবং নিকৃষ্ট দ্রব্য প্রায় কাছাকাছি দ্রব্য, হ্যাঁ, তাই সম্পর্কিত বলছে যে নিকৃষ্ট দ্রব্যের সাথে সম্পর্কিত হচ্ছে গিফেন দ্রব্য। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আমাদের ইনকাম বাড়লে, মানুষের আয় বাড়লে চাহিদা কমে যায়, উল্টা সাধারণ দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা বাড়ে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে, কিন্তু নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা কমে যায়। ঠিক সেম ভাবে এই গিফেন দ্রব্যটাও সেম, আমাদের ইনকাম বাড়লে এটার চাহিদা কমে যায়, ইনকাম কমলে এটার চাহিদা আরো বেড়ে যায়। বুঝা গেছে? ওকে, এরপর হচ্ছে স্থিতিস্থাপক প্রধানত দুই প্রকার স্থিতিস্থাপক, চাহিদার দাম স্থির, যোগানের দাম স্থির। হ্যাঁ, সাধারণত কোন দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক হয়, এই কথাটা অনেকে বোঝো না যে স্থিতিস্থাপক কথাটার মানে কি। শোনো, স্থিতিস্থাপক কথাটার মানে হচ্ছে, তোমাদেরকে আমি 3 ধরনের মানে স্থিতিস্থাপক কথাটার মানে আমি একটু বোঝাবো আগে। একটা হচ্ছে স্থিতিস্থাপক, আরটা হচ্ছে অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে হচ্ছে যেখানে স্বাধীন চলক যে হারে পরিবর্তন হবে, অধীন চলক যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়, সেটাকে আমরা বলি স্থিতিস্থাপক চাহিদা। যে ক্ষেত্রে আমাদের যদি আমরা ইপি বের করি, মানে চাহিদার দামটা বের করি, সেই মানটা যদি একের চেয়ে বড় হয়, সেটাকে আমরা বলি স্থিতিস্থাপক চাহিদা, একের চেয়ে বড় হইলে। তাহলে একের চেয়ে বড় হওয়া মানে কি? স্বাধীন চলক যে হারে পরিবর্তন, অধীন চলক তার চেয়ে বেশি হারে পরিবর্তন, বা বলতে পারো দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা তার চেয়ে বেশি হারে পরিবর্তন হবে। হ্যাঁ, সেটাকে আমরা বলি স্থিতিস্থাপক। আর এটা হচ্ছে অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক মানে কি? দাম যে হারে পরিবর্তন হবে চাহিদা তার চেয়ে কম হারে পরিবর্তন হবে, বা স্বাধীন চলক যে হারে পরিবর্তন হবে, অধীন চলক তার চেয়ে কম হারে পরিবর্তন হবে, সেটাকে বলা হয় অস্থিতিস্থাপক। এই দুইটা কথা তোমাদের বুঝতে হবে, স্থিতিস্থাপক কি, অস্থিতিস্থাপক কি। স্থিতিস্থাপক মানে হচ্ছে স্বাধীন চলক যে হারে পরিবর্তন, অধীন চলক তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়, আর অস্থিতিস্থাপক মানে হচ্ছে স্বাধীন চলক যে হারে পরিবর্তন, অধীন চলক তার চেয়ে কম হারে পরিবর্তন হয়। তাই অস্থিতিস্থাপক যদি হয় সেক্ষেত্রে ইপি এর মান একের চেয়ে কি হবে? ছোট হবে। ইপি এর মান একের চেয়ে কি হবে? ছোট হবে। তারপর সাধারণত কোন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপক হয়ে থাকে? হ্যাঁ, আমি একটু তোমাদেরকে বলি, ইপি এর মান একের চেয়ে বড় হয়ে থাকে বিলাস জাতীয় দ্রব্য। কি দ্রব্য? বিলাস জাতীয় দ্রব্য। এখানে আছে কিনা দেখো, বিলাস জাতীয় দ্রব্যের ক্ষেত্রে। আর যদি এখানে অস্থিতিস্থাপক বলতো এখানে, তাহলে অস্থিতিস্থাপক বললে তাহলে সেটা হচ্ছে মনে রাখবে ইপি এর মান একের চেয়ে ছোট হয়ে থাকে যে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে। কোন দ্রব্য? নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা অতিরিক্ত প্রয়োজনীয় দ্রব্য। তাহলে এখানে আছে কিনা দেখো, অতিরিক্ত প্রয়োজনীয় দ্রব্য হলে সেক্ষেত্রে 0 হয় ইপি এর মান, আর নিত্য প্রয়োজনীয় হলে সেক্ষেত্রে হয়। তাহলে এখানে লিখে দেওয়া নাই, তাহলে এখানে যেহেতু আমাদের স্থিতিস্থাপক বলছে তাই এটা দেয় নাই।
কিন্তু যদি বলে যে ওই স্থিতিস্থাপক তাহলে সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিবে, তাহলে সেটা রাইট আনসার হবে। আচ্ছা তাহলে এটা গেল, পারবো এটা? আচ্ছা এরপর দেখো এখানে 5 নাম্বারটা, এখানে দেওয়া আছে যে চাহিদা সমীকরণে, হ্যাঁ চাহিদা সমীকরণে কিউডি সমান এ মাইনাস বিপি, এখানে একটা বি দিছে এটা পি দিছে, এখানে বি কি বলছে, ঠিক আছে? সো বিটাকে যেটা পি এর সাথে গুণাকারে থাকে চিহ্ন সহ সেটাকে আমরা আসলে ঢাল বলি, হ্যাঁ, আর চিহ্ন ছাড়া সেটাকে আমরা সহগ বলি। তো এখানে এই যে অপশনগুলো আছে এই অপশনের মধ্যে এখানে আছে ঢাল, চলক, পরামিতি, ধ্রুবক। আসলে এই পি এর সাথে যা গুণাকারে আছে এইটাকে আমরা বলে থাকি আসলে ঢাল, বুঝছো? এটাকে আমরা কি বলে থাকি? ঢাল বলে থাকি, চিহ্ন সহ। তবে এখানে যেহেতু চিহ্ন ছাড়া আমরা সহগ বলি, কিন্তু এখানে সহগের অপশন নাই, তাই আমরা ঢাল আনসার করব। আমরা কি আনসার করবো? এখানে ঢাল আনসার করব। ওকে, ঢাল লিখতে পারো। আবার এটাকে পরামিতি বলা যেতে পারে, এই বিটাকে আবার কিন্তু পরামিতি বলা যায় যেহেতু এটার মান অজানা আছে, বুঝছো? তো আনসার অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সবচেয়ে বেশি ঢাল, ঢাল আমরা লিখতে পারি, হ্যাঁ। ওকে, তারপর হচ্ছে আর কোনটা দেখা দিব? এটা দেখো একটু, এখানে বলছে y সমান ফাংশন অফ x, তাহলে এখানে y কি নির্দেশ করে? অধীন চলক নির্দেশ করবে, হ্যাঁ। y কি? অধীন চলক, x হচ্ছে কি? স্বাধীন চলক, f মানে হচ্ছে ফাংশন বা অপেক্ষক বোঝাচ্ছে। লবণের চাহিদার দাম স্থিতিস্থাপক কত? আচ্ছা এখানে লবণের চাহিদার দাম স্থিতিস্থাপকতা কত বলছে? শোনো, লবণ হচ্ছে অতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এটা মনে রাখবা। লবণ আমাদের লাইফে অতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য। কেন? কারণ যদি লবণ ছাড়া তরকারি রান্না করা হয় বাসায়, ঠিক আছে, বাসায় একটা গন্ডগোল লেগে যাবে না বড় ধরনের? তো সেই জন্য এই যে লবণ হচ্ছে অতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ঔষধও হচ্ছে অতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এগুলোর ক্ষেত্রে স্থিতির মান হবে 0। স্থিতির মান কত হবে? 0 হবে, হ্যাঁ। আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে স্থিতির মান 1 এর চেয়ে ছোট হবে, আর এটা অতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এটা ক্ষেত্রে 0 হবে। ছেদক কোনটা স্যার? একটা সমীকরণ থেকে সবগুলো চিনিয়ে দেন। আচ্ছা আমি একটু এটা দেখা দিই তাহলে, কোনটা কি একটা সমীকরণ থেকে কোনটাকে কি বলে সেটা একটু দেখা দিচ্ছি। সবাই দেখো, এই জায়গা থেকে প্রশ্ন একটা তো থাকবেই, হ্যাঁ, সেজন্য একটু দেখা দিই। মনে করি আমি লিখলাম কিউডি সমান 10 মাইনাস মনে করে লিখলাম 5p। ভালো করে শুনবা, এই সমীকরণের মধ্যে কোনটাকে কি বলে? এটাকে আমরা বলি অধীন চলক। কি বলি? অধীন চলক বলি এটাকে আমরা, হ্যাঁ। আর এই পিটাকে বলা হয় স্বাধীন চলক, স্বাধীন চলক বলা হয় এটাকে। আচ্ছা গেল এটা। তারপর এই পি 10 এবং 5 এটাকে, এই 10টাকে আমরা বলে থাকি, এটাকে বলা হয় ধ্রুবক। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ধ্রুবক। এই 5টাকেও আমরা ধ্রুবক বলতে পারি। আবার শোনো, এই 10টাকে আরেকটা নাম আছে, 10টা আরেকটা নাম হচ্ছে, এটাকে আমরা বলতে পারি ছেদক বলতে পারি, ছেদক। এটাকে ছেদকও বলা যায় এই 10টাকে। আর এই 5টাকে শুধু 5 যদি বলি, শুধু 5, তাহলে এটাকে আমরা সহগও বলতে পারি, সহগ। তাহলে ধ্রুবকও বলা যায়, সহগও বলা যায়। আবার যদি বলি এই যে -5 যদি বলি, তাহলে সেটা হবে ঢাল। কি হবে বলতো? ঢাল হবে। তাহলে বুঝছো তো কোনটাকে কি বলে? ঠিক আছে, তাহলে দেখো এটাকে অধীন চলক, এটা স্বাধীন চলক, এটাকে আমরা ধ্রুবকও বলতে পারি, ছেদকও বলতে পারি। আর 5টাকে আমরা ধ্রুবকও বলতে পারি, সহগও বলতে পারি। আর -5কে আমরা ঢাল বলতে পারি। আরেকটা সমীকরণ দিই, মনে করো আমি দিলাম এরকম কিউ এস সমান মনে করে লিখলাম সি প্লাস ডিপি, হ্যাঁ। তাহলে এখানে এই সি আর ডি কিন্তু ছোট হাতের, এইগুলোকে আমরা, এটা তো বুঝছো, এটা হচ্ছে অধীন চলক, এটা অধীন, এটা হচ্ছে স্বাধীন, স্বাধীন চলক। তারপরে এটা এই যে সি, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা ধ্রুবক বলতে পারি, ধ্রুবক। এই ডিটাকে আমরা বলতে পারি ধ্রুবক। আবার এই সি কে বলা হয় ছেদক, এটাকে আমরা কি বলতে পারি? সহগ। আবার দেখো এই ধ্রুবকের মান, এখানে ধ্রুবকের মান 10 এবং 5 জানা আছে, তাই যদি কোনো ধ্রুবকের মান জানা থাকে সেগুলোকে আমরা কিছু ধ্রুবকে বলি শুধু। কিন্তু কোনো ধ্রুবকের মান যদি অজানা থাকে, যেমন এখানে সি আর ডি, এগুলোকে তো ধ্রুবক বলতে পারি, কিন্তু এগুলোর মান অজানা আছে, তখন সেগুলোকে আবার কি বলতে পারি? পরামিতি। পরামিতি, এটাকে পরামিতি বলা যাবে। এই ডি কে বলা যাবে পরামিতি, পরামিতি বলা যাবে, হ্যাঁ। তারপরে এই প্লাস ডি কে আমরা বলতে পারি ঢাল। কি বলতে পারি আমরা? ঢাল বলতে পারি। দেখো ক্লিয়ার হয়েছে কিনা দেখো,
একটা সমীকরণে কোনটা কি বলে সেটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো। পরামিতি কি, কোন ধ্রুবকের মান, এই দেখো এইখানে ধ্রুবক, এখানে ধ্রুবক, এই ধ্রুবকের মান জানা আছে, তাই এগুলোকে শুধু ধ্রুবক বলি। কিন্তু কোন ধ্রুবকের মান এগুলো যদি অজানা থাকে, এই যে এখানে সি আর ডি এগুলো ধ্রুবক, ছোট হাতের গুলোকে আমরা ধ্রুবক বলি। সো এগুলো জানা থাকার পর মানে এগুলো সি আর ডি ধ্রুবক জানি, তবে এগুলোর মান কত সেটা জানি না। মানে কোন ধ্রুবকের মান অজানা থাকলে সেগুলোকে আমরা কি বলতে পারি, পরামিতিও বলতে পারি। হয়েছে, ওকে গেল। তাহলে আমরা একটা সমীকরণে কোনটা কি বলে সেটা আমি তোমাদেরকে দেখাই দিলাম আর কি। ওকে, তারপর আসো সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র কোনটা? সরলরেখার ঢাল নির্ণয় হচ্ছে উপর অধীন চলকের পরিবর্তন, নিচে স্বাধীন চলকের পরিবর্তন, এইটুকু। অধীন চলকের পরিবর্তন, নিচে স্বাধীন চলকের পরিবর্তন লিখবা ঢালের ক্ষেত্রে। তো ঢালের সূত্র হচ্ছে অধীন চলকের পরিবর্তনকে স্বাধীন চলকের পরিবর্তন দ্বারা ভাগ, আর স্থিতিশীল হচ্ছে অধীন চলকের আপেক্ষিক বা সদাংশিক পরিবর্তন, নিচে স্বাধীন চলকের আপেক্ষিক বা সদাংশিক পরিবর্তন, এইটুকু মনে রাখবা। হ্যাঁ, তাহলেই হবে। আচ্ছা, এটা একটু দেখো, এখানে বলছে যে বিভিন্ন দামে একটি দ্রব্যের চাহিদা এবং যোগান দেওয়া আছে, বলছে ভারসাম্য দাম কত হবে। এখানে ভারসাম্য দাম কত, দেখবা যে চাহিদা এবং যোগান যেখানে সমান হয় সেখানে ভারসাম্য হবে। তাহলে চাহিদা যেমন যোগান সমান হচ্ছে 8 এককে, এই অবস্থায় যে দাম সেটা হচ্ছে ভারসাম্য দাম, আর এই যে 8 এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। তাহলে এখানে 11 টাকা হচ্ছে ভারসাম্য দাম, তাহলে ভারসাম্য দাম হচ্ছে 11 টাকা এটা। আচ্ছা, তারপরে এখানে বলছে যে দুটি পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা কি রূপ হয়ে থাকে। হ্যাঁ, আমি তোমাদের একটু বুঝাই বলি, শোনো। তোমরা এই জিনিসটা সবসময় রাখবা যে পরিপূরক আর পরিবর্তক দ্রব্য থেকে একটা পরীক্ষা আসবেই। হ্যাঁ, তো পরিপূরক এবং পরিবর্তক দ্রব্যের মধ্যে সম্পর্কগুলো কেমন এই একটু মনে রাখবা। দেখো আমি তোমাদেরকে বলে দিই, যদি দুইটা দ্রব্য যদি হয় পরিপূরক, পরিপূরক, তাহলে মনে রাখবা এদের মধ্যে এখানে একটা লিখি পরিবর্তক, পরিবর্তক। পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দাম বৃদ্ধি পেলে অপর দ্রব্যের চাহিদা কি পাবে, হ্রাস পাবে। মানে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে সাধারণ চাহিদা বৃদ্ধির মতো সম্পর্ক। কারণ কি, আমি যদি বলি মনে করো যে গাড়ির দাম যদি বেড়ে যায় তাহলে তেলের চাহিদা বাড়বে না কমবে? গাড়ির দাম বেড়ে গেলে তেলের চাহিদা কি হয়ে যাবে, কমে যাবে। গাড়ি এবং তেল পরিপূরক, ঠিক আছে? গাড়ির দাম বাড়লে তেলের চাহিদা কমে যাবে, অথবা গাড়ির দাম কমে গেলে তেলের চাহিদা বেড়ে যাবে, তাই না? তাহলে মানে সাধারণ চাহিদা বৃদ্ধির মতো সম্পর্ক। তো পরিপূরকের ক্ষেত্রে কি মুখী সম্পর্ক, বিপরীতমুখী, মানে চাহিদার ক্ষেত্রে বিপরীতমুখী সম্পর্ক। তো বিপরীতমুখী সম্পর্ক হইলে মনে রাখবে ইকোনমিক্সে রেখা হবে নিম্নগামী, মানে পরিপূরক দ্রব্যের চাহিদা রেখা হবে কি, নিম্নগামী। কি হবে, নিম্নগামী হবে। হ্যাঁ, এটা মনে রাখবা। আবার যদি আমি বলি পরিবর্তক দ্রব্য, পরিবর্তক দ্রব্য মানে হচ্ছে মনে করো আমি যদি বলি যে এভাবে চা এবং কফি, যদি বলি চায়ের দাম বেড়ে যায় তাহলে কফির চাহিদার উপর কি প্রভাব পড়বে? চায়ের দাম যদি বেড়ে যায় কফির চাহিদা উল্টা কি হয়ে যাবে, আরো বেড়ে যাবে, কারণ চায়ের দাম বাড়লে মানুষ চা কম খাবে, কফি খাবে। তো পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে একটা দ্রব্যের দাম বাড়লে অপর দ্রব্যের চাহিদা বেড়ে যায়, তাই সমমুখী সম্পর্ক। কি সম্পর্ক, সমমুখী সম্পর্ক। যদি সমমুখী সম্পর্ক হয় ইকোনমিক্সে রেখা অবশ্যই কি হবে, ঊর্ধ্বগামী হবে। কি হবে, ঊর্ধ্বগামী হবে, ঊর্ধ্বগামী রেখা হবে। হ্যাঁ, মানে বামধারা ঊর্ধ্বগামী হবে। তাহলে এটা চাহিদা রেখা হবে নিম্নগামী পরিপূরক দ্রব্যের, আর পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা হবে ঊর্ধ্বগামী। এখান থেকে পরীক্ষা আসবেই, ঠিক আছে? আস্তে আস্তে করেন এখন আস্তে করার তো সময় নাই, কি বলতাম। তাহলে পরিপূরকের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধির মতো মানে নিম্নগামী হবে রেখা, পরিপূরক দ্রব্যের চাহিদা রেখা। আর পরিবর্তক দ্রব্য হইলে রেখা হবে যোগান রেখার মতো। আচ্ছা, তাহলে গেল এটা। এখন তাহলে আমরা আশা করি পারবো। তাহলে দেখো এই প্রশ্নটা পারি কিনা, এখানে যেটা বলছে সেটা এই যে দুটি বছর দুটি পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা কি রূপ হবে বলো? পরিপূরক হইলে চাহিদা বৃদ্ধির মতো কাজ করবে। পরিপূরক আমাকে যারা সে চলতে পারবে সে আমি চলতে পারবো, আমার দ্রব্যের দাম বাড়লে তার দ্রব্যের চাহিদা কমে যাবে, আমার দ্রব্যের দাম কমলে তার দ্রব্যের চাহিদা বাড়বে। তার মানে পরিপূরকের মতো সম্পর্ক। হ্যাঁ, বিপরীতমুখী সম্পর্ক। তাহলে রেখা হবে বাম থেকে ডানে কি হবে, ডানে নিম্নমুখী, নিম্নগামী। দেখো ডান দিকে, তার মানে কি বাম থেকে ডানে কি নিম্নগামী বলতেছে, এটাই হবে আর কি। এই যে গাণিতিক প্রক্রিয়া যেসব রাশি মানে স্থির থাকে, যেসব রাশি স্থির থাকে সেটাকে আমরা ধ্রুবক বলি। এটা আসো, চাহিদা সমীকরণের চাহিদা রেখার ঢাল কত? এই যে এই সমীকরণটার মধ্যে ঢাল কত বলছে, দেওয়া আছে। এই যে তোমাদেরকে বলছি পি এর সাথে যা গুণাকার আছে চিহ্ন সহ সেটাকে ঢাল বলবা। বলে এখানে ঢাল কত,
ডাল হচ্ছে -2, ডাল কত -2 হবে। এরপরটা আসলে যোগান সমীকরণ দেওয়া আছে, বলছে শূন্য দামে যোগানের পরিমাণ কত। তার মানে এখানে পি এর জায়গায় শূন্য বসায় দিবা, পি এর জায়গায় শূন্য বসায় দাও, এখানে যদি শূন্য বসায় দাও তাহলে এটা শূন্য হবে আনসার। পি এর জায়গায় শূন্য বসালে শূন্য হবে, তাহলে -3 প্লাস শূন্য, তার মানে -3 হবে উত্তর, উত্তর -3 হবে। কেমন? তারপর আসো এই যে এটা দেখো, এখানে বলছে যে চালের দাম প্রতি কেজি 50 টাকা থেকে বেড়ে 55 টাকা হওয়াতে চালের চাহিদা 8 কেজি থেকে কমে 4 কেজি হলো। এক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো। আমরা গত ক্লাসে করছি যে গত ক্লাসে আমরা লিখছি ইপি, যেহেতু যেই দ্রব্যের দাম সেই দ্রব্যের চাহিদা কথা বলছে, সো চালের দাম 50, ইপি আমরা বের করব। আমরা জানি সূত্র হচ্ছে ডেল্টা কিউ ডিভাইড বাই ডেল্টা পি ইনটু পি ডিভাইড বাই কি বলো কিউ, এটা হচ্ছে সূত্র। তো ডেল্টা কিউ মানে হচ্ছে চাহিদার পরিবর্তন, চাহিদা আগে ছিল চাহিদা 8 কেজি হয়েছে 4 কেজি, তাহলে 4 থেকে 8 বিয়োগ করে দিলে হবে -4 থেকে 8 বিয়োগ করলে হবে -4, ওকে -4 লিখলাম। আর ডেল্টা পি মানে দামের পরিবর্তন, আগে ছিল 50 হয়েছে 55, তাহলে 55 থেকে 50 বাদ দাও, তাহলে আনসার হবে 5 হবে ইনটু পি মানে প্রাথমিক দাম, প্রাথমিক দাম হচ্ছে 50 টাকা এবং প্রাথমিক চাহিদার পরিমাণ কিউ, প্রাথমিক চাহিদার পরিমাণ হচ্ছে 8 কেজি, 8 লিখে দিলাম। তাহলে আমরা এখন কাটাকাটি করতে পারলে ভালো, করতে না পারলে গুণ করবো আমার মতো করে। 4 এর সাথে এটা গুণ করতে দিলে আবার -200 হবে পরে, এটার সাথে এটা গুণ করলে 5 8 40, 5 8 কত 40, তাহলে নিচে হবে 40 দিয়ে ভাগ। তাহলে -200 কে 40 দিয়ে ভাগ করো, কত হয় দেখো, -200, তার মানে 200 ভাগ 40, তাহলে হবে -5, তাহলে আনসার হবে কত -5। আর -5 থাকলে আমরা মাইনাসটা কিন্তু লিখি না, আনসার কি হবে শুধু 5 হবে, আনসার কি শুধু 5 লিখবা, ঠিক আছে? কারণ ইপি এর ক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন কি করা হয় উপেক্ষা করা, শুধু ইপি এর ক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন উপেক্ষা করা হয়, তাহলে আনসার হবে 5, এই যে উত্তর এটা, ঠিক আছে? হয়েছে? পারবো? তাহলে আনসার হবে -5 হবে উত্তর। যারা -5 লিখছো তাদের উত্তর ভুল, আনসার হবে শুধু 5। আচ্ছা, তারপর হচ্ছে আর কোনটা বলবো, এগুলো তো পারবে আশা করি। হ্যাঁ, এটা একটু পড়ে দেখি তো, এটা অনেকেই বোঝে না এই জিনিসটা, এই এমসিকিউটা অনেকেই বোঝে না। শোনো, বলছে কোন দ্রব্যের প্রান্তিক উপযোগ 5 ইউটিল হলে ওই দ্রব্যের ভোগের পরিবর্তন কত হয়েছে। আরে তোমরা প্রান্তিক উপযোগের সংজ্ঞাটাই পড়ো। প্রান্তিক উপযোগ মানে কি? কোন দ্রব্যের অতিরিক্ত 1 একক ভোগ বৃদ্ধি করলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। কোন দ্রব্যের অতিরিক্ত 1 একক ভোগ বৃদ্ধি করলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। তাহলে আমি যদি বলি কোন একটা দ্রব্যের প্রান্তিক উপযোগ যদি 5 হয়, তাহলে কয়টা চেঞ্জ করছি ভোগের পরিমাণ, ভোগের পরিবর্তন কত, 1, সিম্পল কথা, ঠিক আছে? তাহলে একটা দ্রব্য আমরা ভোগ বৃদ্ধি করছি বিধায় প্রান্তিক উপযোগ কত হয়েছে, 5 হয়েছে, বুঝছো? তাহলে আনসার হবে 1। এটা সংজ্ঞার মধ্যে বোঝা যায়। হ্যাঁ, হয়েছে, আমরা কি বুঝতেছি? আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে এটা তো করা দিলাম। আচ্ছা, এটা একটু বলে দিই, এই যে লম্বকের সমান্তরাল সরলরেখার ঢাল কেমন হবে, এই ধরনের কোশ্চেন আনসার করার জন্য জাস্ট এইটুকু মনে রাখবা, আমি একটু তোমাদের লিখে দিচ্ছি, এই কথাগুলো একটু মনে রাখবা। প্রথম হচ্ছে ঢাল, ঢালের ক্ষেত্রে 4 ধরনের সরলরেখার ঢাল আমাদের পড়তে হয়। একটা হচ্ছে বাম থেকে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল, বাম থেকে নিম্নগামী সরলরেখার ঢাল, ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল, লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল। হ্যাঁ, দেখো একটা পাহাড়ে যখন আমরা উঠি, পাহাড়ে উঠতেছি আমরা, বলছি ইস পাহাড়টা অনেক বেশি ঢালু, হ্যাঁ অনেক বেশি ঢাল, তার মানে পজিটিভ ঢাল, হ্যাঁ ঢাল হবে পজিটিভ, ঊর্ধ্বগামী রেখার ঢাল। আর একটা একটা পাহাড় মনে করো নিচের দিকে, পাহাড় নাই উল্টা নিচের দিকে নিম্নগামী, তার মানে এখানে ঢাল নাই, উল্টা নেগেটিভ ঢাল বলবে, এটাকে আমি নেগেটিভ ঢাল। আরেকটা পাহাড় একদম সমান, আসলে কোনো পাহাড়ই নাই, একদম সমান জায়গা, তাহলে এটাকে আমরা বলি শূন্য ঢাল। আরেকটা পাহাড় একদম এরকম দেওয়ালের মতো খাড়া, এত বেশি খাড়া যে তুমি মানে কাউন্ট করতে পারতেছো না, তার মানে অসীম ঢাল। তাহলে রেখাটা, এই কথাগুলো মনে থাকবে। তাহলে বাম থেকে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল পজিটিভ হয়, বাম থেকে নিম্নগামী সরলরেখার ঢাল শূন্য হয়, ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল কি হয়, সরি নিম্নগামী রেখার ঢাল বাম থেকে নিম্নগামী রেখার ঢাল কি হয়, ঋণাত্মক হয়। ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল হবে 0,
আর লম্বকের সমান্তরাল সরলরেখার ঢাল কি হবে? অসীম হবে। এই দুটোর মধ্যে তোমরা কনফিউজড হয়ে যাও, ঠিক আছে? আরটা লিখে দিই, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা লিখে দিচ্ছি। স্থিতিস্থাপকতা এই দুটো একটু মনে রাখবা, এই দুটা। আমি যদি বলি যে ভূমি অক্ষের সমান্তরাল রেখার ভূমি অক্ষের সমান্তরাল কোন একটা চাহিদা রেখার স্থিতিস্থাপকতা কেমন, মনে রাখবা ঢাল যদি হয় শূন্য, স্থিতিস্থাপকতা হবে অসীম। আর ঢাল যদি হয় অসীম, স্থিতিস্থাপকতা হবে কি? লম্বকের সমান্তরাল সরলরেখার স্থিতিস্থাপকতা হবে শূন্য স্থিতিস্থাপকতা হবে, হ্যাঁ, অপোজিট। তাহলে উপরটা মনে রাখতে পারলে এই দুটার বিপরীতে এখানে বলবা, তাহলে স্থিতিস্থাপকতা তোমাদের মনে থাকবে। তাহলে এইটা মনে রাখবা, ঊর্ধ্বগামী হলে পজিটিভ ঢাল, নিম্নগামী নেগেটিভ ঢাল, ভূমি অক্ষের সমান্তরাল হলে শূন্য ঢাল, লম্বকের সমান্তরাল হলে কি ঢাল? অসীম ঢাল। আর ঢাল যদি হয় শূন্য, স্থিতিস্থাপকতা হবে কি? অসীম। আর ঢাল যদি হয় অসীম, স্থিতিস্থাপকতা কি হবে? শূন্য হবে। এটা একটু মনে রাখবা। ওকে, আচ্ছা, তাহলে আশা করি তোমরা এটা তাহলে জানছো কি লম্বকের সমান্তরাল সরলরেখার ঢাল কি হবে? এই যে লম্বকের সমান্তরাল সরলরেখার ঢাল অসীম হবে। আর যদি বলে লম্বকের সমান্তরাল সরলরেখার স্থিতিস্থাপকতার মান কেমন, তাহলে হবে শূন্য। এই জায়গায় তোমরা কনফিউজড হয়ে যাও, হ্যাঁ, স্থিতিস্থাপকতা বলছে নাকি তোমার ঢাল বলছে সেটা তোমাকে দেখতে হবে। ঢাল বললে একটা, স্থিতিস্থাপকতা বললে কিন্তু অন্য আনসার, এটা মনে রাখবা। বত্রিশ আবার বলেন, 32 কি বলছি? 32 নাম্বার, ওমা বললাম না, প্রান্তিক উপযোগের সংখ্যাটা কি? প্রান্তিক উপযোগ মানে হচ্ছে কোন দ্রব্যের অতিরিক্ত 1 একক বৃদ্ধি করলে মোট যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। তার মানে কোন দ্রব্যের অতিরিক্ত 1 একক বৃদ্ধি করলেই তো মোট যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। তাহলে আমি যদি বলি কোন একটা দ্রব্যের প্রান্তিক উপযোগ হচ্ছে 5, তাহলে কয়টা ভোগ বৃদ্ধি করছি? একটা বৃদ্ধি করছি, একটা বৃদ্ধি করছি বিধাতে প্রান্তিক উপযোগ 5 হয়েছে নাকি? ওকে, তারপর হচ্ছে এরপর আসো, হ্যাঁ এটা দেখো তো একটু, এটা দেখো, বলছে এক্স দ্রব্যের দাম 10 টাকা থেকে হ্রাস পেয়ে 8 টাকা হলে ওয়াই দ্রব্যের চাহিদা 100 থেকে বেড়ে 150 হয়েছে। তাহলে এক্স এবং ওয়াই দ্রব্যের সম্পর্ক কেমন? দেখো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে আসলে স্থিতিস্থাপকতা বের করার দরকার নেই, তুমি এমনি বলতে পারবা। আমি তোমাকে বলি, এখানে বলছে এক্স দ্রব্যের দাম 10 থেকে বেড়ে 8 টাকা হয়েছে, তাহলে দাম হ্রাস পাইছে না? এক্স দ্রব্যের দাম হ্রাস পাইছে, এক্স দ্রব্যের দাম হ্রাস পেলে ওয়াই দ্রব্যের চাহিদা 100 থেকে 150 হয়েছে, তাহলে এটার দাম হ্রাস পেলে এটার চাহিদা বৃদ্ধি পাইছে। তাহলে কেমন সম্পর্ক? বিপরীতমুখী না? আমি কি বলছিলাম? বিপরীতমুখী সম্পর্ক হবে দুটো দ্রব্যের মধ্যে কখন? যখন সেটা পরিপূরক, পরিপূরক দ্রব্য হবে। অর্থাৎ একটা দ্রব্যের দাম হ্রাস পেলে অপর দ্রব্যের চাহিদা যদি বেড়ে যায়, তার মানে তারা পরিপূরক দ্রব্য। আর একটা দ্রব্যের দাম হ্রাস পেলে অপর দ্রব্যের চাহিদা যদি হ্রাস পাইতো, তাহলে সেটা পরিবর্তক দ্রব্য হইতো সমমুখী সম্পর্ক হলে। তাহলে বিপরীতমুখী সম্পর্ক হলে সেটা কি হবে? পরিপূরক দ্রব্য হবে। একটু লিখে দিছি না? ওই কথাটা তোমরা মনে রাখতে পারবে না পরীক্ষা হলে, যে পরিপূরক মানে হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক। তার মানে একটা দ্রব্যের দাম বাড়লে অপর দ্রব্যের চাহিদা কমে যাবে, অথবা একটা দ্রব্যের দাম হ্রাস পেলে অপর দ্রব্যের চাহিদা বেড়ে যাবে, সেটা হচ্ছে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে হয়। আর পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে একটা দ্রব্যের দাম বৃদ্ধি পেলে অপর দ্রব্যের চাহিদা বাড়বে, একটা দ্রব্যের দাম হ্রাস পেলে অপর দ্রব্যের চাহিদা কি পাবে? হ্রাস পাবে, সমমুখী সম্পর্ক হবে, সেটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। মানে বলতে বলতে চিল্লে চিল্লে বলতে বলতে গলা ফেটে যায়, তবুও পরীক্ষা হলে গিয়ে ভুল করে চলে আসো, বুঝি না। তাহলে আসতে হবে এগুলো বলতে কি হবে? পরিপূরক দ্রব্য হবে। কি হবে? পরিপূরক দ্রব্য। এই দুটো সম্পর্ক কি? পরিপূরক দ্রব্য। হয়েছে? আচ্ছা, গেল এটা। তাহলে এটা আমরা করেছি আর কোনটা দেখা দিব? এই যে এটা দেখো, এটা দেখো, বলছে দাম এবং যোগানের পরিমাণ যথাক্রমে 2 এবং 3 হলে স্থানাঙ্কের অবস্থান হবে কোন চতুর্থাঙ্কে? এই প্রশ্নটা অনেক সময় চলে আসে, 16 সালে আসছিল, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো আমি তোমাদের দেখাই দিই। তোমরা এক চতুর্থাঙ্ক চিনো? এই যে এখানে বলছে চতুর্থাঙ্কের কোথায় হবে? চতুর্থাঙ্ক চিনো তোমরা? দেখো আমরা চিত্র আঁকি, এই যে আমরা এখানে একটা চিত্র আঁকি না, এই চিত্রের মধ্যে এটা হচ্ছে মূল বিন্দু মনে করো, হ্যাঁ, এইটাকে আমরা বলে থাকি এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাই না? এইভাবে আমরা চিত্রটা আঁকি, যে কোনো চিত্র আঁকি আর কি। এটা বিপরীত আছে, এই এক্স অক্ষটা কিন্তু 0 মধ্যে সীমাবদ্ধ না, এটা কিন্তু মাইনাস থেকে শুরু হয়, এটাকে বলা হয় এক্স প্রাইম।
আর এই ওয়াইটাকে নিচের দিকে নামাইলে এটাকে বলা হয় ওয়াই প্রাইম। এক্স অক্ষে এই জিরোর পরে এক্স অক্ষে হচ্ছে প্লাস হয় 1 2 3 এগুলো হচ্ছে প্লাস, কিন্তু এই এক্স অক্ষের মধ্যে এই জিরোর এই পাশে আসলে সেগুলো হয় -1 -2 -3 পড়ছিল না ক্লাস 9 10 এ? হ্যাঁ, সেটের মধ্যে ছিল মনে হয়। তারপরে ওয়াই এর ক্ষেত্রে এখানে হচ্ছে এটা হবে 1 2 3 4, আর এই ওয়াই যদি ঋণাত্মক চাও তাহলে এই পাশে আসতে হবে -1 -2 -3। হ্যাঁ, তাহলে আমি যদি বলি ভালো করে শুনবা, একটা চিত্র, যে চিত্রের মধ্যে এখানে দেখো দাম বলছে দাম 2 টাকা আর চাহিদার পরিমাণ বলছে 3। আমরা জানি দাম হয় লম্বক, এই পাশে হচ্ছে দাম, এদিকে হয় চাহিদার পরিমাণ। হ্যাঁ, তো দাম যদি হয় 2 টাকা, দাম মানে এই 2 টাকা, চাহিদার পরিমাণ তখন বলছে 3। এই দেখো দাম যখন 2 টাকা, চাহিদার পরিমাণ তখন 3। এই দাম যখন 2 টাকা, চাহিদার পরিমাণ তখন 3, তার মানে বিন্দুটা এখানে হবে না, এখানে এই যে 2 এর সাথে 3 এই জায়গায় হবে, তাই তো? এইটা হচ্ছে 2,3 চিত্র বিন্দু হচ্ছে এটা, তাই না? তার মানে এটা স্থানাঙ্কের কোন অংশে পড়ছে আমি তোমাদেরকে বোঝাই বলি, শোনো। এটাকে বলা হয় স্থানাঙ্কের প্রথম ঘর, এটাকে বলা হয় দ্বিতীয় ঘর, এটাকে বলা হয় তৃতীয় ঘর, এটাকে বলা হয় চতুর্থ ঘর। যখন তুমি দেখবা ফার্স্টে যে ভেরিয়েবলটা আছে সেটা যদি, হ্যাঁ, ফার্স্টে যে ভেরিয়েবলটা আছে মানে এই x এর মান যদি, এই x এর মান যদি পজিটিভ হয়, হ্যাঁ, এই y এর মান যদি কি হয় পজিটিভ হয়, তখন এই ঘরে বসবে আমাদের বিন্দুটা, মানে বিন্দুটা এই ঘরে আসবে। আর এই x এর মান যদি মাইনাস হয়, x এর মান যদি মাইনাস হয় আর y এর মান যদি পজিটিভ হয়, তখন এই ঘরে আসবে বিন্দুটা। আর x এর মান যদি মাইনাস হয়, y এর মান যদি মাইনাস হয়, x এর মানও মাইনাস, y এর মানও যদি মাইনাস হয়, তখন এই ঘরে আসে বিন্দুটা। আর x এর মান যদি পজিটিভ হয়, এই যে x এর মান পজিটিভ, y এর মান যদি নেগেটিভ হয়, তখন আসবে এই ঘরে আমাদের বিন্দুটা, চতুর্থ ঘরে আসে। হ্যাঁ, তাহলে তোমরা আমাকে বলো, যেহেতু x এর মান আমাদের, সরি, দামও আমাদের 2, চাহিদার পরিমাণ 3, তার মানে স্থানাঙ্কের কোন ঘরে বসবে? দুইটা পজিটিভ যেহেতু, কোন ঘরে বসবে? প্রথম ঘরে বসবে। আমরা কি বুঝছি? পারবো? তাহলে আনসার হবে কি? 46 আনসার হবে হচ্ছে প্রথম ঘরে, স্থানাঙ্কের প্রথম ঘরে বসবে। ওকে, তাহলে এটা গেল। তো এরপরে হচ্ছে পারবা আশা করি। আচ্ছা, এটা একটু পড়াই দিই, এটা একটু বলে দিই। বলছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের স্থিতিস্থাপকতা কোন ধরনের? যদিও আমি বলছি তোমাদেরকে, যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য হয়, নিত্য প্রয়োজনীয়, তবে ইপি এর মান হবে 1 এর চেয়ে ছোট। কিন্তু এখানে ইপি এর মান 1 এর চেয়ে ছোট অপশনের মধ্যে নাই। ইপি এর মান আছে 0, 1 এর চেয়ে বড়, 1 এর সমান, অসীম আছে। তাহলে এই তিনটা তো হবে না কম্পালসারি। শূন্যটা হচ্ছে যেহেতু আমাদের 1 এর চেয়ে ছোট নাই, তাই ইপি এর মান 0 হলে এটাকে আমরা বলি অতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য। অতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলা হয় এটাকে। হ্যাঁ, অতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য। যেহেতু তোমাদের 1 এর চেয়ে ছোট থাকলে সেটা আনসার লিখতে পারবো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে, কিন্তু সেটা যেহেতু অপশনে নাই, তাই আমরা অতি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আনসার করতে পারি। বুঝছো? এটা আমরা লিখতে পারবো, মনে থাকবে। এটা আমরা ওই 0 লিখতে পারবো, স্থিতিস্থাপক মান 0 হবে, এটা লেখা যাবে। আচ্ছা, তাহলে এটা গেল। এইখানে আমি যেগুলো পড়াচ্ছি এগুলো দেখে তোমরা ভয় পাইও না, কারণ হচ্ছে এখানে কিন্তু যা পড়াচ্ছি আমি একদম কঠিন কঠিন গুলো তোমাদেরকে দেখা দিচ্ছি, কারণ সহজগুলো তোমরা তো পারবা, তোমরা তো ভালো স্টুডেন্ট, তাই না? আমি শুধু কঠিনটা তোমাদেরকে দেখা দিচ্ছি, আর কিছু না। এটা কোন সমীকরণ? এমনি সহজে বোঝা যায়, ইএস আছে, তার মানে যোগান সমীকরণ আর কি, সরি, যোগানের স্থিতিস্থাপকতা আর কি। হ্যাঁ, তাহলে যোগানের দাম স্থিরতা বলবো এটাকে আমরা। তারপর হচ্ছে আর কোনটা বলবো? পর্যায়গত উপযোগের ধারণা কে ব্যাখ্যা করেন? জে.আর. হিকস হবে, আর আর.জি.ডি. অ্যালেন দুইজনে। আচ্ছা, এটা একটু পড়ে দেখি সবাই, দেখো। বলছে দুটি আম ভোগের ফলে মোট উপযোগ হয়েছে 12, 3টি আম ভোগের ফলে মোট উপযোগ হয়েছে 15, তাহলে ভোক্তার প্রান্তিক উপযোগ কত? এই যে আমার 2 থেকে 3টা ভোগের ফলে মোট উপযোগ 12 থেকে 15 হয়েছে, তাহলে বাড়ছে কত? বৃদ্ধি পাইছে কত? 3 বৃদ্ধি পাইছে।
3 নাম্বার আমের জন্য তাহলে কত বৃদ্ধি পাইছে এক্সট্রা করে পাচ্ছি কত 3, তাহলে সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ 3। এগুলো সহজ না একদম। এই যে এটা একটু মনে রাখবা, প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কি হয়, মোট উপযোগ হ্রাস পায়। এটা একটু বলে দিই তোমাদেরকে আমি, দুইটা লাইন। একটা হচ্ছে প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ সর্বোচ্চ হয়, প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কি পায়, হ্রাস পায়। উল্টাও আসতে পারে প্রশ্ন, বলতে পারে যে মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগ কি হয়, ঋণাত্মক হয়। অথবা আসতে পারে মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কি হয়, প্রান্তিক উপযোগ শূন্য হয়। এটা একটু মনে রাখবা, ঠিক আছে। ওকে, এরপর আসো এটা একটু দেখা দিই। হ্যাঁ, এখানে বলছে এই রেখাটার স্থিতিস্থাপকতা কিরূপ, তোমাদেরকে আমি একটু আগে বলছি এই রেখার স্থিতিটা কেমন হবে, ম্যাথ করা দরকার নেই, এমনি বলবা তুমি, এমনি পারবে। এটার স্থিতিটা কেমন হবে, ঢালটা মনে রাখবা, ভূমি অক্ষের সমান্তরাল হলে ঢাল হয় শূন্য, কারণ একদম সমান জায়গায় ঢাল শূন্য হবে। তাহলে ভূমি অক্ষের সমান্তরাল স্থিতিটা কেমন হবে, অসীম স্থিতিস্থাপকতা হবে। আনসার কি হবে, অসীম হবে। গোলমাল পাকা ফেললে হবে না কিন্তু পরীক্ষা হল, আমি আবার বলতেছি এই চ্যাপ্টারে তোমরা বেশি গোলমাল পাকাও। হ্যাঁ, এমসিকিউ ইজিনিস বইয়ের গুলো দিচ্ছি এখানে, এগুলো সবগুলো ইজিনিস বই এমসিকিউ, যাদের কাছে ইজিনিস বই আছে ওগুলো পড়বা শুধু। একটা প্রশ্ন বসতে পারে, উদ্দীপক দেওয়া আছে দ্রব্যের একক এবং প্রান্তিক উপযোগ। এখন প্রশ্ন যদি বলে উদ্দীপকে অর্থনৈতিক কোন বিধি কার্যকর তা চিত্রের সাহায্যে বিশ্লেষণ করো, তাহলে কেমনে করবো, তাহলে কি শুধু প্রান্তিক উপযোগ লিখবো নাকি মোট উপযোগ বের করে দুইটাই করব? দ্রব্যের একক এবং প্রান্তিক উপযোগ দেওয়া আছে, তাহলে তোমার মোট উপযোগ বের করার দরকার নাই তো। তোমার প্রান্তিক উপযোগ দেওয়া থাকলে তুমি ইজিলি বলতে পারবা যে প্রান্তিক উপযোগ যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে সেটা ক্রমহ্রাসমান হবে, বা বৃদ্ধি পাইলে ক্রমবর্ধমান হবে, এইটুকু বলবা। 127-28 নাম্বারটা বলে দেওয়ার জন্য, আচ্ছা বলে দিব। এরপর আসো এই যে এটা খেয়াল করো, এই যে এটা খেয়াল করো, এই যে উপযোগেরটা এটা খেয়াল করো। এখানে বলছে যে উপরের উদ্দীপকে ভোগের একক কোন স্তরে মোট উপযোগ সর্বোচ্চ হয়েছে, মনে রাখবা এখানে সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ, 32 সর্বোচ্চ। তবে লাস্টেরটা খেয়াল করবো, লাস্টেরটা সেটা হচ্ছে 5 একক উৎপাদনের ক্ষেত্রে আমাদের মোট উপযোগ কি হয়, সর্বোচ্চ হয় 32। এটা এই যে এটা বলছিলাম তোমাদেরকে, মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়, আর প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ সর্বোচ্চ হয়। অথবা বলতে পারো মোট উপযোগ হ্রাস পেলে, দেখো এত পর্যন্ত বৃদ্ধি পাইছিল, এখানে সে হ্রাস পাইছে, মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগ কি হয়, মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়, বা প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কি পায়, হ্রাস পায়। এটা প্রশ্ন বলছিলাম, এটা মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, আর স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হলে দ্রব্যটি কেমন হবে, মনে রাখবা যে আর স্থিতিস্থাপকতার ক্ষেত্রে দুই ধরনের দ্রব্য থাকতে পারে, পরিপূরক দ্রব্য, পরিবর্তক দ্রব্য, বুঝছো? তো পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আমি কি বলছিলাম, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক, তাই তো? পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে বিপরীতমুখী সম্পর্ক, মনে রাখবে ইকোনমিক্সে বিপরীতমুখী সম্পর্ক হলে তার মাধ্যমে যদি স্থিতিটা বের করো সেটা ঋণাত্মক হয়। তাহলে পরিপূরক দ্রব্যের স্থিতিস্থাপকতা কি হবে, পরিপূরক দ্রব্য যদি স্থিতিটা বের করো সেটা হবে ঋণাত্মক, আর পরিবর্তক দ্রব্যের স্থিতিটা বের করলে ধনাত্মক হবে, কারণ সমমুখী সম্পর্ক, হ্যাঁ ধনাত্মক হবে। তাহলে আর স্থিতির মান যদি ঋণাত্মক হয় তাহলে এটা কোন দ্রব্য, যেহেতু বিপরীতমুখী সম্পর্ক কোনটা ক্ষেত্রে, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে, তাহলে আনসার হবে পরিপূরক দ্রব্য। আর যদি বলতো ধনাত্মক হয় তাহলে কোনটা হইতো, পরিবর্তক দ্রব্যটা হইতো। এগুলো কিন্তু একটু ওই কথাটা মনে রাখতে পারলে হবে যে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে দুইটা দ্রব্যের মধ্যে কেমন সম্পর্ক, আর পরিবর্তকের ক্ষেত্রে কেমন সম্পর্ক, ওই কথা মনে রাখতে পারলে তুমি ইজিলি পারবা। পরিপূরকের ক্ষেত্রে বিপরীতমুখী সম্পর্ক, পরিবর্তকের ক্ষেত্রে সমমুখী সম্পর্ক। বিপরীতমুখী সম্পর্ক মানে স্থিতিতে মান ঋণাত্মক হবে, রেখাও কি হবে, নিম্নগামী হবে, ঢালও ঋণাত্মক হবে। আর পরিবর্তকের ক্ষেত্রে রেখা ঊর্ধ্বগামী হবে, ঢালও পজিটিভ হবে, এবং স্থিতিটা কি হবে, পজিটিভ হবে। ওকে, তাহলে এটা গেল বাজারে ভারসাম্য নির্ধারণের শতকটি, চাহিদা ভারসাম্য, চাহিদা পরিমাণ এবং যোগানের পরিমাণ কি হইতে হবে, চাহিদা এবং যোগান সমান হইতে হবে ভারসাম্য হইতে হলে। হ্যাঁ, আচ্ছা, এই চ্যাপ্টারে তো সবগুলো ইম্পর্টেন্ট, বুঝছো, মানে সব ম্যাথেই ম্যাথমেটিক্যাল টাইপসের আর কি। বুঝতে, প্রতি কেজি চালের দাম 40 টাকা থেকে বেড়ে 50 টাকা হলে সাজ্জাদ সাহেব মাসিক চাউলের চাহিদা এত কেজি থেকে এত কেজি হয়েছে, তাহলে চালের স্থিতিটা বের করো। ওই যে একটু আগে যেটা করছি, ইপি যেটা করছি সেভাবে করবা, ঠিক আছে? তোমরা নিজেরা করলে পারবা, এটা একটু করবা। নিচের কোন দ্রব্যটির চাহিদা অস্থির, এই যে দেখছো চলে আসছে প্রশ্ন, অস্থিতিস্থাপক বলছে, কোন দ্রব্য অস্থিতিস্থাপক হয়? আমরা বলছি স্থিতিস্থাপক হয় বিলাস জাতীয় দ্রব্য, আর অস্থিতিস্থাপক হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তাই না? তাহলে এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কোনটা, গাড়ি টেলিভিশনে নিত্য প্রয়োজনীয় দ্রব্য না বিলাস জাতীয়? গাড়িও বিলাস জাতীয়, মাছও বিলাস জাতীয় এক ধরনের।
শুধু লবণ, এটা হচ্ছে তোমার অস্থিতিস্থায়ক হবে। কেমন? এটা আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এটাকে আসলে অতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলা যায়। তবে এখানে যেহেতু অপশন আর নাই সেজন্য আমরা এটা দিছি। আচ্ছা, বলছে কলম এবং কালির সম্পর্ক কোন ধরনের? পরিপূরক। কলম এবং কালির সম্পর্ক কি? পরিপূরক দ্রব্য হবে। এটা একটু বড়, এটা একটু বড়। এ বলছে এখানে এখানে আচ্ছা এই প্রশ্নটা একটু বলে দিই, এখানে একটা উদ্দীপক দিচ্ছে মনে হয় লাস্টেরটা। হ্যাঁ, বলছে এখানে কিউডি সমান a মাইনাস বিবি সমীকরণের চিত্ররূপ কোনটি? এই জিনিসটা তোমাদেরকে আমি বেসিক ক্লাস করানোর সময় পড়াইছিলাম যে এই ধরনের সমীকরণে তুমি চিত্ররূপ কেমনে বের করতে পারবা, ঠিক আছে? মানে একটা সমীকরণ দিয়ে দিছে, বলছে এটা চিত্র কেমন হইতে পারে, এটা তুমি কেমনে বের করবা, ঠিক আছে? তো এখানে দেখবা প্রথমে এখানে এই যে ছেদক আছে সেটা কত আছে দেখবা। ছেদক যদি পজিটিভ থাকে, এই যে পজিটিভ থাকে, তার মানে রেখাটা পজিটিভ কোন একটা জায়গা থেকে শুরু হবে। এরপর যদি মাইনাস থাকে ঢালটা, তার মানে রেখাটা ওইখানে নিম্নগামী হবে, আর যদি পজিটিভ হয় তাহলে ওইখান থেকে ঊর্ধ্বগামী হবে, ঠিক আছে? তো এটা ক্ষেত্রে এটা যেহেতু মাইনাস ঢাল নেগেটিভ হবে, নিম্নগামী হবে রেখা, তাহলে এটা অবশ্যই হবে না। ঊর্ধ্বগামী যেহেতু রেখা, ঢাল পজিটিভ তো নেগেটিভ তো এটা হবে না। এটা হইতে পারে। আচ্ছা, আরগুলো একটু দেখি, অন্য অপশন গুলো দেখি। এটাও হবে না, এটা ভূমি অক্ষের সঙ্গে এটা হবে না, এটা লম্ব অক্ষের সঙ্গে এটা হবে না, তাহলে আনসার হবে এটা, একদম সহজ। এই যে এটা হবে আনসার, গ নাম্বার এটা হবে আনসার, ঠিক আছে? আমি আবার একটু বলে দিচ্ছি, এটা একদম এগুলো অনেক টাফ কোশ্চেন আসলে, এই যে 16 সালে টাফ কোশ্চেন আসছিল, 16 সালে বেশিরভাগ বোর্ডে টাফ কোশ্চেন আসছে, সেই জন্য এরকম দিচ্ছে। আমি তোকে বলি, যদি আসে এরকম যে কিউডি সমান 100 মাইনাস মনে করো 2p পরীক্ষা দিচ্ছে, তাহলে এটার মাধ্যমে চিত্রটা দেখতে কেমন হবে? 1 নম্বর অপশন দিয়েছে এরকম, 2 নাম্বার অপশন দিয়েছে মনে করো যে এরকম, হ্যাঁ 3 নাম্বার অপশন দিয়েছে তোমাকে হচ্ছে এরকম, 4 নাম্বার অপশন দিয়েছে মনে করো এরকম। তার আনসার হচ্ছে এখানে পজিটিভ ঢাল, তার মানে রেখাটা কোন একটা জায়গায় পজিটিভ যেখানে সেখানে থেকে শুরু হবে, এবং যেহেতু নেগেটিভ সরি ছেদক পজিটিভ তার মানে পজিটিভ থেকে শুরু হবে, এবং ঢাল যেহেতু নেগেটিভ তার মানে ওই বিন্দুতে নিম্নগামী হবে। হ্যাঁ, এরকম বোঝাবে। এটা শূন্য থেকে যাচ্ছে, এটা হবে না, ঢাল এখানে ছেদক এখানে শূন্য না, আর মাইনাস ঢাল এখানে যেহেতু তার মানে নিম্নগামী হবে রেখাটা, এই কথাটা মনে রাখতে পারলে হবে মোটামুটি। হ্যাঁ, আরটা লিখে দিই, এটা হয়তো তোমার কনফিউজ হয়ে যাবা। আরটা লিখে দিচ্ছি আমি, পজিটিভ লিখে দিই। হ্যাঁ, যেমন যোগানটা লিখে দিই একটা, মনে করে দেওয়া আছে এরকম, যোগান দেওয়া আছে এরকম যে কিউ এস সমান দেওয়া আছে 10 প্লাস 5p। হ্যাঁ, তাহলে এটার মাধ্যমে অঙ্কিত চিত্রটা কেমন হবে? আমি তোদেরকে বলি, অঙ্কিত চিত্রটা এরকম হবে যে এখানে যে 10 আছে ছেদক, রেখাটা 10 থেকে শুরু হবে। হ্যাঁ, যেহেতু পজিটিভ ঢাল, রেখাটা এখান থেকে ঊর্ধ্বগামী হবে, এরকম হবে। এটা হচ্ছে 10 প্লাস 5p, এরকম হবে রেখাটা, ঠিক আছে? এরকম হবে। আর যদি ঋণাত্মক হইতো এখানে, মানে চাহিদা হইতো কিউডি সমান 10 মাইনাস 5p, যদি এরকম যদি হইতো, বুঝছো? তাহলে রেখাটা 10 থেকে শুরু হইতো, তবে যেহেতু নিম্নগামী ঢাল যেহেতু ঋণাত্মক, তাই রেখাটা এখানে নিম্নগামী হইতো এখানে। এটা হচ্ছে আমাদের 10 মাইনাস 5p, এরকম হবে। তুমি আমার কথা বুঝছো তোমরা? এখানে একটা বিষয় তোমরা হয়তো কনফিউজ হয়ে যেতে পারো, সেটা হচ্ছে এটা এরকম যদি ম্যাথ আসে কোনো সময়, যে যোগানটা আসছে এরকম, যোগান আসলে 3 ধরনের হইতে পারে। এটা হচ্ছে কিউ এস সমান আমরা বলতে পারি যে মাইনাস 10 প্লাস 5p মনে করো, আরটা আসতে পারে কিউ এস সমান শুধু 5p। যোগান সমীকরণ কিন্তু এরকম হইতে পারে, হ্যাঁ 3 ধরনের হইতে পারে, মাইনাস সি প্লাস ডিপি, শুধু ডিপি এই ফরম্যাটে থাকতে পারে, অথবা কি কিউ এস সমান সি প্লাস ডিপি, মানে হচ্ছে 10 প্লাস 5p এই ফরম্যাটে আসতে পারে। আমি যদি এই তিনটা চিত্র একসাথে করে দিই, একটা চিত্রের মধ্যে করে দিই, কেমন হবে জানো? এরকম হবে যে এটা যদি করি, আচ্ছা আগে এটা করি, এটা করি আগে এটা। হ্যাঁ, তাহলে শুরু হবে 10 থেকে, ওকে 10 থেকে শুরু হবে এটা, এবং যেহেতু পজিটিভ ঢাল তার মানে এখান থেকে ঊর্ধ্বগামী হবে এটাই, তাহলে এটা হচ্ছে কিউএস সমান 10 প্লাস 5p, এরকম হবে সমীকরণটা। আর এটা কি হবে? এখানে ঢাল কত আছে, সরি ছেদক কত আছে, ছেদক এখানে কিছু না থাকা মানে শূন্য থাকা, হ্যাঁ শূন্য আছে ছেদক। তাহলে আমি যদি এখানে রেখাটা তাহলে শুরু হবে শূন্য থেকে, এবং পজিটিভ ঢাল 5, তার মানে এটা যেভাবে ঊর্ধ্বগামী হয়েছে সেভাবে ঊর্ধ্বগামী হবে এরকম, তাহলে এটার নাম হচ্ছে কিউএস সমান যে 5p, এটা হবে। তাহলে এটা কি হবে? এটা মাইনাস কোন একটা জায়গা থেকে শুরু হবে, মাইনাস 10 থেকে শুরু হবে, তাহলে এখানে যদি পজিটিভ 10 হয়, এখানে অবশ্যই মাইনাস 10 হবে, এখান থেকে শুরু হবে রেখাটা। হ্যাঁ, পজিটিভ যেহেতু ঢাল তার মানে এখান থেকে ঊর্ধ্বগামী হবে রেখাটা, এইভাবে করে যাবে। তো এটা হচ্ছে কিউএস সমান যে মাইনাস 10 প্লাস 5p, এরকম হবে রেখাটা। তো আমাদের পরীক্ষার মধ্যে এই সমীকরণটা দিয়ে যদি বলা হয় যে এটা মাত্র অঙ্কিত রেখাটা কেমন হবে, তখন অপশনের মধ্যে এরকম মাইনাস থেকে শুরু হওয়া থাকে না। আমি তোমাদেরকে বলি অপশনের মধ্যে কেমন থাকে। এই তিনটা বুঝছো কিনা আগে দেখো, এই তিনটা বুঝছো কিনা দেখো। এগুলো সবচেয়ে হার্ড প্রশ্ন, মানে সবচেয়ে হার্ড জিনিস বলতেছি, সবচেয়ে কঠিন জিনিস।
আর একটু বলেন, বুঝছি। কোনটা বলতাম, জাস্ট তুমি দেখবা মানে ছেদকটা কত আছে। ছেদক যদি পজিটিভ থাকে তাহলে পজিটিভ এখান থেকে টেন থেকে শুরু হবে, প্লাস ঢাল তার মানে ঊর্ধ্বগামী হবে রেখা। হ্যাঁ, আর যদি ছেদক শূন্য আছে তার মানে শূন্য থেকে শুরু হবে, পজিটিভ ঢাল তার মানে ঊর্ধ্বগামী হবে। ছেদক ঋণাত্মক তার মানে ঋণাত্মক থেকে শুরু হবে, পজিটিভ ঢাল তার মানে ঊর্ধ্বগামী হবে। এইটুকু বলতেছি। এগুলো কিন্তু একদিনে বুঝবা না, আমি তোমাকে আবার বলতেছি, যারা আগে ক্লাস করছো, আমার বেসিক ক্লাস করছো, তারা বুঝবা, কারণ আমি বেসিক ক্লাসে পড়াইছি সেগুলো। স্যার আর কতক্ষণ হবে, যতক্ষণ শেষ না হয়। তোমার যদি চলে যেতে করে চলে যাও। তিশা বলছে স্যার নেক্সট চ্যাপ্টার পড়ান। হ্যাঁ, যাচ্ছি 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 যাচ্ছি। শোনো তো, পরীক্ষার মধ্যে এই সমীকরণটা দিয়ে বলবো যে এটার মাধ্যমে অঙ্কিত চিত্র কোনটা, এইটার মাধ্যমে যে চিত্র হবে সেই চিত্র কোনটা। অপশন দিছে এরকম, এটা দিছে, অপশন দিছে এইটা, অপশন দিছে এইটা, অপশন দিছে এইটা। কোনটা হবে? 1 2 3 4। কোনটা রাইট আনসার? এই সমীকরণের মাধ্যমে অঙ্কিত চিত্র কোনটা? রাইট আনসার দাও, কমেন্ট বক্সে দাও। আমরা 3টা চ্যাপ্টার পড়বো এখন, বাকি 3টা সন্ধ্যায় পড়বো। হ্যাঁ, মেইন যেহেতু প্রথম 3টা চ্যাপ্টার হচ্ছে মানে দ্বিতীয় তৃতীয় অধ্যায় হচ্ছে অনেক বড়, সেজন্য একটু সময় বেশি লাগতেছে। 4th চ্যাপ্টার এবং হচ্ছে বাকি নবম দশম সেগুলো বেশি বড় না, এবং থিওরিটিক্যাল আছে দশম অধ্যায়টা, তো এগুলো আমরা ইজিলি পারবো। তাহলে কোনটা হবে রাইট আনসার? অনেকে বলতেছো 2 নাম্বারটা হবে রাইট আনসার, অনেকে বলতেছো 3 নাম্বারটা হবে রাইট আনসার। হ্যাঁ, কোনটা হবে রাইট আনসার? আনসার হচ্ছে এই 3 নাম্বারটা। হ্যাঁ, এটা যদি এখান থেকে শুরু হয়েছে মনে হচ্ছে, কিন্তু এটা আসলে মাইনাস কোন একটা জায়গা থেকে কি হয়েছিল, শুরু হয়ে আসছিল, -10 সেখান থেকে শুরু হয়ে আসছিল রেখাটা। হ্যাঁ, তাই এটা হবে রাইট আনসার। কিন্তু এই অংশটুকু পরীক্ষা থাকে না, এই অংশ পরীক্ষা থাকে না, পরীক্ষা এখান থেকে থাকে, বুঝছো? তাহলে এটা রাইট আনসার হবে। ডি হবে না, ডি হবে না, ডি তো নিম্নগামী, এটা তো নিম্নগামী, এটা কেমন হবে? ওকে, তাহলে এটা যদি না বুঝো ছেড়ে দাও, সমস্যা নাই, না বুঝে ছেড়ে দাও, কারণ এটা আগে যারা করছে তারা বুঝবা আর কি, না হলে বুঝবা না, কষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে বলছে শূন্য স্থিতি স্থাপিত ক্ষেত্রে যোগারেখার আকৃতি কেমন হবে? শূন্য স্থিতি স্থাপিত মানে কি? যেখানে আমি কি বলছিলাম, ঢালটা মনে রাখবা, ঢালটা হচ্ছে, ঢাল যদি শূন্য হয় তাহলে স্থিতিতে হয় অসীম, আর ঢাল যদি অসীম স্থিতিতে হয় শূন্য, তাহলে ঢাল অসীম মানে কি? লম্বকের সমান্তরাল রেখা, তাহলে লম্বকের সমান্তরাল, এই যে লম্বকের সমান্তরাল রেখা হবে। ঠিক আছে, এই যে হয়ে গেছে আনসার। এভাবে করে পড়বা। হ্যাঁ, তারপরে আগুলো তো পারবা আশা করি। তাহলে এখানে বলছে চাহিদা সমীকরণে a সমান a মাইনাস বিপি, তাহলে a হলো কি? এখানে এটা কি বলবো? এখানে আমরা বলতে পারি আসলে এটাকে ধ্রুবকও বলা যেতে পারে, পরামিতিও বলা যেতে পারে, আবার এটাকে ছেদকও বলা যেতে পারে। ছেদক তো অপশনে নাই, এখানে পরামিতিও আছে, ধ্রুবকও আছে। কোনটা আনসার করবো? রাইট আনসার মানে এখানে আসলে এরকম প্রশ্ন থাকলে বেশিরভাগ ক্ষেত্রে তুমি a আর b এরকম যদি থাকে, বেশিরভাগ ক্ষেত্রে পরামিতি আনসার করবা, মানে এটাকে কোনো দুই প্রকার মানে অজানা থাকলে আর কি। হ্যাঁ, আনসার করবা পরামিতি, যদি এটাকে ধ্রুবকও বলা যেতে পারে, তবে পরামিতি বলা যাবে। এই আচ্ছা, এটা একটু দেখো তো, এটা এই ধরনের প্রশ্ন কেন আনসার করবা? এক সময় লিখছে -2 + 2p একটি যোগান সমীকরণ, সেক্ষেত্রে p সমান দাম এবং এক সময় যোগান সমীকরণ। বলছে দ্রব্যটি কত দামে যোগান শূন্য। একদম সিম্পল কথা, কত দামে যোগান শূন্য। এই যে সমীকরণ দেওয়া আছে s সমান -2 + 2p, এগুলো একদম সহজ। কত দামে যোগান শূন্য, তার মানে যোগান শূন্য বসে না, যোগান শূন্য বসে দাও, -2 + 2p। যেটা বলবে, যদি বলে যে কত দামে যোগান 5, তাহলে 5 বসা দিবা যোগানের জায়গায়, কত দামে যোগান 10, তাহলে 10 বসা দিবা, আর কত দামে যোগান শূন্য, তার মানে 0 বসা দিবা যোগানের জায়গায়। ঠিক আছে, যোগান জামা কত বসা দিলাম? 0 বসা দিলাম। এরপর আমরা p এর মান বের করব। এই 2টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে হবে 2 সমান 2p। একটু এই পাশে সাদা লিখি, তাহলে 2p সমান 2, তার মানে p সমান আমরা লিখতে পারি, 2টাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে হবে 2/2, তার মানে আনসার হবে p সমান 2 ভাগ করলে আনসার হবে 1। অর্থাৎ দাম 1 হলে তাহলে যোগান হচ্ছে 0, তাহলে দাম 1 হবে। তাহলে এটা সবসময় করবা, এটা নিয়ম, অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এটা। অনেকে অপশন দেখে মিলাই, অপশন দেখে এখানে 1 বসায়, 2 বসায়, 3 বসায়, তারপর মিলাই। এটা করতে সময় বেশি লাগবে, কিন্তু রাইট আনসার হচ্ছে এটা, যে যোগান শূন্য বলে যোগান শূন্য বসা দিবা, তারপর পিটা একটু ক্যালকুলেশন করে বের করে দিবা, শেষ। আমরা কি বুঝছি?
আচ্ছা, এই যে গাণিতিক প্রক্রিয়া যেসব রাশিমান অজ্ঞাত থাকে বা অজানা থাকে সেটাকে আমরা কি বলি? পরামিতি বলি। এটাই বলছিলাম আমরা। হ্যাঁ, তারপর আসো এখানে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে ঢাল নির্ধারিত হয় কোন প্রতীক দ্বারা। এখানে ঢাল নির্ধারিত হয়েছে এই যে প্লাস ডি বা ডি দ্বারা, তাই না? প্লাস ডি নাই, সো ডি আনসার হবে আর কি। তাহলে এটা গেল। আশা করি পারবো। পারবো না? এই চ্যাপ্টারে সবগুলো পারবো বা এগুলো পারবো আশা করি। হ্যাঁ, পারবো না যে কিন্তু দেখতেছি না আমি আর। তাহলে এই বি রেখার ঢাল কেমন? ভূমি-অক্ষের সমান্তরাল, তার মানে শূন্য ঢাল হবে। কি ঢাল? শূন্য ঢাল হবে। সর্বোচ্চ চাহিদা কত হবে? উদ্দীপক আলোকে দ্রব্যটির সর্বোচ্চ চাহিদা কত হবে? এখানে সর্বোচ্চ চাহিদা মনে হচ্ছে দাম যদি শূন্য হয়, দাম যদি 0 বসাও, এই যে কোশ্চেনটা একটু দেখো, শোনো। যদি বলে যে ডি সমান 10 - 2p, বলছে উদ্দীপকের আলোকে দ্রব্যটির সর্বোচ্চ চাহিদা কত হবে? আমরা জানি সর্বোচ্চ চাহিদা কখন হবে? দাম একদম 0 হবে। দাম যখন শূন্য হয় তখন সবচেয়ে বেশি চাহিদা হয়, তাই তো? তাই না? দাম সবচেয়ে কম হলে তখনই তো সবচেয়ে বেশি চাহিদা হবে। দাম 1 হলে চাহিদা একটু কমবে, দাম 2 টাকা হলে চাহিদা আরো কমবে, তাই না? তো দাম এখানে শূন্য বসে দাও। দাম যদি শূন্য বসে দাও, 10 মাইনাস এটা গুণ করে দিলে হবে 0, 10 এর সাথে শূন্য, শূন্যের সাথে 2 গুণ করলে 0 হবে, শূন্যের সাথে 2 গুণ করলে 0 হবে, ঠিক আছে? তাহলে 10 থেকে 0 বিয়োগ করলে 10ই হবে আনসার। আনসার হবে 10। আনসার কত হবে? 10 হবে। এটা গুণ করলে 0 হয়ে যাবে, বুঝছো? এখানে 0 গুণ করলে। ওকে, আচ্ছা, এগুলো স্থিতিস্থাপকতার আসছে, ম্যাথগুলো আমি করাই দিচ্ছি তোমাদেরকে বিস্তারিত পড়াইছি আসলে। আচ্ছা, এটা একটু দেখো। এখানে রেখাটা, যোগান রেখাটা শিফট করছে এক জায়গায় কোনো জায়গায় ডান দিকে শিফট করছে। মনে রাখবা যখনই এরকম ডান দিকে শিফট করবে বা বাম দিকে শিফট করবে রেখা, তখন আসলে হ্রাস বৃদ্ধি হয়, সেটা হোক চাহিদা বা যোগান। যদি যোগান রেখা ডান দিকে শিফট করে তাহলে যোগানের বৃদ্ধি, আর যদি চাহিদা রেখা ডান দিকে শিফট করে, মনে করো চাহিদা রেখা আঁকছি একটা আমি, হ্যাঁ, এরকম একটা চাহিদা রেখা আঁকছি, বুঝছো? তাদের নিম্নগামী হয়। এটা যদি তোমার ডান দিকে শিফট হয় তাহলে বলবা যে এখানে চাহিদার বৃদ্ধি হয়েছে, আর যোগান রেখা ডান দিকে শিফট হলে কি হবে? যোগানের বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, তারপর চিত্রে যোগান রেখা SS থেকে SS1 এ পরিবর্তন, যোগানের সংকোচন প্রসারণ হবে না, হ্যাঁ, হ্রাস বৃদ্ধি হবে। তবে বৃদ্ধি হবে যদি ডান দিকে শিফট করে বৃদ্ধি, আর বাম দিকে শিফট করলে হ্রাস। তাহলে এখানে যেহেতু যোগান রেখা ডান দিকে শিফট করছে, তার মানে যোগানের বৃদ্ধি হবে। আর যদি বাম দিকে এই পাশে শিফট করতো, বাম দিকে শিফট করতো, তখন কি হতো? যোগানের হ্রাস হইতো। আর চাহিদা ক্ষেত্রেও সেম, ডান দিকে শিফট করলে চাহিদা বৃদ্ধি, আর বাম দিকে শিফট করলে কি? যোগান চাহিদা কি হবে? হ্রাস হবে। এটুকু মনে রাখবা, শিফট করলে রেখা হ্রাস বৃদ্ধি হবে। হ্যাঁ, আচ্ছা, এগুলো পারবা, আর দেখানো লাগবে না আশা করি। শেষ, চ্যাপ্টার 3 শেষ, সরি চ্যাপ্টার 2 শেষ। আমরা চলে আসি চ্যাপ্টার 3 তে, উৎপাদন ব্যয় হয়। এই চ্যাপ্টার আমরা একটু দেখবো। ভাইয়া নেক্সট যান সব পারবা, আমরা জানি পরীক্ষা হলে, ঠিক আছে? যারা এরকম যে তাড়াহুড়া করতেছো, কথা শুনতেছো না, তারা কিন্তু পরীক্ষা হলে বুঝতে পারবা। মনে করো যে সব পারো তুমি, কিন্তু কিছুই পারবে না পরীক্ষা হলে গিয়ে। স্যার এটা তো পারতাম, একটু করে ভুল করে চলে আসছি, দেখবা যে। হ্যাঁ, মনোযোগ সহকারে 4টা অপশন অবশ্যই পড়বা। এমসিকিউ আনসার করার সময় 4টা অপশন কম্পালসারি পড়বা। হ্যাঁ, একটা দেখে আনসার করে চলে আসবে না। চাহিদা বিধির সহজ রূপগুলো বলেন না। আচ্ছা, বলে দিচ্ছি। দেখো, আমি চাহিদা বিধি যোগান বিধির সহজ রূপগুলো একটু বলে দিচ্ছি। দেখো, চাহিদা বিধির সহজ রূপ একটাই, শুধু কিউডি সমান A - BP, এই ফরম্যাটে থাকবে চাহিদা। যেমন ধরো আমি যদি বলি একটা এক্সাম্পল, যেমন কিউডি সমান মনে করো যে 10 - 2p, এই ফরম্যাটে থাকবে অলওয়েজ চাহিদা। আর যোগান সমীকরণ থাকবে 3টা ফরম্যাটে। যোগান থাকবে QS সমান C + DP, এই ফরম্যাটে। QS সমান থাকবে হচ্ছে শুধু DP ফরম্যাটে, অথবা QS সমান থাকবে হচ্ছে -C + DP, এই ফরম্যাটে তোমার যোগানগুলো থাকবে। যোগান কেমন? যেমন একটা এক্সাম্পল নাও, যেমন QS সমান ওই যে একটু আগে লিখছিলাম 10 + 2p মনে করো, অথবা QS সমান শুধু 2p, অথবা থাকতে পারে QS সমান -10 + 2p। এরকম 3টা ফরম্যাটে থাকতে পারে যোগান, কিন্তু চাহিদা থাকবে একটা ফরম্যাটে অলওয়েজ, এই ফরম্যাটে থাকবে চাহিদা সমীকরণ। তাহলে এখন আমরা পড়বো যে আমরা অর্থনীতির প্রথম পত্রের 3rd চ্যাপ্টার আলোচনা করব। হ্যাঁ, এই চ্যাপ্টারটাও সহজ, পারবা আশা করি তোমরা।
সো এখানে বলছে অপেক্ষকটি হলো কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল এবং কে। অপেক্ষকটি কি? এটা একটা উৎপাদন অপেক্ষক। হ্যাঁ, লেবার এবং ক্যাপিটালের উপর কি ডিপেন্ড করে? উৎপাদনের পরিমাণ ডিপেন্ড করে। এটা হচ্ছে উৎপাদন অপেক্ষক বোঝাবে, ঠিক আছে। তারপর ভূমি বৈশিষ্ট্য হচ্ছে ভূমি প্রকৃতির দান নয়, এটা হবে না। ভূমি চিরস্থায়ী, এটা হবে না। ভূমি হস্তান্তরযোগ্য নয়, যোগান সীমাবদ্ধ নয়, ভূমি যোগান সীমাবদ্ধ নয়। তাহলে হচ্ছে ভূমি হস্তান্তর যোগ্য নয়, ভূমি গায়ে যেতে কোনো জায়গায় হস্তান্তর করা যায় না। থিওরিটিক্যাল গুলো আশা করি তোমরা পারবা। আচ্ছা, এটা একটু বলে দিই। আচ্ছা, এখানে বলছে এফসি প্লাস এবিসি সমষ্টি কি বলে? মনে রাখবা, এফসি প্লাস এবিসি মানে হচ্ছে এসি, এভারেজ ফিক্সড কস্ট এভারেজ ভেরিয়েবল কস্ট যোগ করলে এভারেজ কস্ট পাওয়া যায়, এভারেজ কস্ট পাওয়া যায়, এসি হবে। মোট আয়ের পরিবর্তনকে মোট উৎপাদনের পরিবর্তনের মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? প্রান্তিক উৎপাদন পাওয়া যাবে, ঠিক আছে। মোট আয়ের পরিবর্তনকে মোট উৎপাদনের পরিবর্তন দ্বারা ভাগ করলে মোট আয়ের পরিবর্তন বলছে, তার মানে প্রান্তিক আয় হবে, প্রান্তিক আয়, ঠিক আছে, প্রান্তিক আয় হবে। তারপর হচ্ছে এটা একটু দেখো, এই যে এসি সর্বনিম্ন অবস্থায় কোনটি সঠিক বলতে, আমি তোমাদেরকে এটা নিয়ে একটু কোয়েশ্চেন করি, এটা নিয়ে কয়েকটা কোয়েশ্চেন তোমাদের আসতে পারে, আমি একটু তোমাদেরকে বুঝাই দিই, শোনো এই জায়গায় বুঝাই দিচ্ছি। আমাদের এসি এমসি সম্পর্ক থেকে এমসিকিউ আসতে পারে, খুব সুন্দর সুন্দর এমসিকিউ আসে। মনে রাখবা, এই কথাটা মনে রাখবা অলওয়েজ, এখানে উৎপাদনের পরিমাণ, উপরে এসি এবং এমসি যদি আমি রেখা আঁকি একসাথে, এটা যদি হয় আমাদের এসি রেখা, এমসি রেখা হবে এরকম, এসি রেখার সর্বনিম্নতে এমসি নিস্তেজ হাত করে উপরের দিকে যাবে। মনে রাখবা, এইখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। এসি উৎপাদন শুরু থেকে এসি এমসি উভয় আসবে, তবে এসি এমসি বেশি আসবে, মনে রাখবা। আর মানে এসি মান বড়, এমসি মান ছোট হবে। আর উৎপাদনের মাঝামাঝিতে যখন এসি সর্বনিম্ন হয়, সেখানে এমসি এসি কে নিচে সাইড করে উপর দিকে যায় এবং এই বিন্দুতে এসি এমসি মান সমান হয়। আর উৎপাদনের শেষের দিকে এসি এমসি উভয় বৃদ্ধি পায়, তবে এসি তুলনায় এমসি বেশি হারে বৃদ্ধি পায়। হ্যাঁ, তো এই জায়গায় প্রশ্ন আসে এখান থেকে যে আমাদের যদি পরীক্ষা বলে যে এসি যখন সর্বনিম্ন, সেখানে কি হয়? সেখানে এসি এবং এমসি কি হবে? সমান হবে, কারণ এই বিন্দুতে এমসি এসি কে নিচে উপর দিকে যায়, তার মানে এখানে এসি এমসি সমান হবে, তাই না? আচ্ছা, আবার পরীক্ষার প্রশ্ন আসে, পরীক্ষা দিলে এরকম যে এইটা যদি হয় মনে করে এসি মান, এসি, এবং এখানে বললে এসি সর্বনিম্ন অবস্থায় এখানে উৎপাদনের পরিমাণ দিয়ে দিছে, উৎপাদন 10টা করছি, এবং সে অবস্থা আমাদের এসির মান হচ্ছে 20, মানে এভারেজ কস্ট হচ্ছে 20, এবং আমি 10টা পণ্য উৎপাদন করছি। এখান থেকে আমাকে বলবে যে উৎপাদন যদি আমি 20 একক বা 10 এর চেয়ে বেশি করি, 20 একক করি, 20 একক হয়, তাহলে আসলে কোনটা সঠিক? কি হইতে পারে? এক নম্বর বলছে এসি সমান এমসি সমান হইতে পারে 20 একক যদি হয় উৎপাদন, মানে 10 এর চেয়ে বেশি হইলে। 2 নম্বর অপশন আমাদেরকে দিয়েছে যে এসি গ্রেটার দেন এমসি হইতে পারে। 3 নম্বর অপশন, এটা 2 নম্বর হবে। 3 নম্বর অপশন আমাদেরকে দিয়েছে যে এসি লেস দেন এমসি হবে। 4 নম্বর আমাদেরকে অপশন দিয়েছে যে এসি নট ইকুয়াল এমসি। আচ্ছা, এই নট ইকুয়াল হলে হবে না, এটা এভাবে দেওয়া যাবে না। এখানে এভাবে লিখতে পারি আমি যে এমসি লেস দেন 20, ঠিক আছে, এরকম দিচ্ছে। তাহলে কোনটা রাইট আনসার? আনসার করো তোমরা। আনসার হচ্ছে যদি উৎপাদন 10 এর চেয়ে বেশি করি, তার মানে আমি যদি এখানে একটা এমসি রেখা এঁকেই দেখাই তোমাদেরকে, তাহলে এমসি রেখাটা হবে এরকম না, এরকম এমসি রেখাটা হবে। তাহলে 20 এর চেয়ে বেশি মানে কি? মনে করো এইদিকে, তখন এসি এবং এমসি কি হবে? এসি মান বড়, এসি মান ছোট হবে, এমসি মান কি হবে? বড় হবে। তার মানে এমসির মান বড় হবে, এই যেটা এসি ছোট এমসি বড়, তার আনসার হবে, রাইট আনসার হচ্ছে 3 নাম্বারটা। কোনটা হবে রাইট আনসার? 3 নাম্বারটা হবে। হ্যাঁ, মানে এমসি বড়, এসি কি হবে? ছোট হবে, তাই তো? ওকে, আচ্ছা, তো এখানে আরো কিছু কোশ্চেন আছে, আমি তোমাকে বলি। সেম এই কোশ্চেন দিয়ে বললো আমাকে যে আবার সেম, আমি কোশ্চেনটা আবার একটু আঁকি, কোশ্চেনটা আবার একটু করি। আচ্ছা, কোশ্চেনটা এখানে আসে মনে হয়, আমি কোশ্চেনটা তোমাদেরকে দেখাই, সরাসরি দেখাই, ঠিক আছে? এমনি এসি এমসি সম্পর্কে ব্যাখ্যা করে দিচ্ছি, সরাসরি এখানে আসে মনে হয় কোশ্চেন, আমি দেখাই, দাঁড়াও, এই দেখো, এটা চিত্র দিছে না?
এই চিত্রের মধ্যে বলছে উৎপাদন 20, এইচ এর সর্বনিম্ন 20 আছে এখানে। প্রশ্নটা কি বলছে দেখো এখান থেকে, প্রশ্নটা এখানে বলছে, আমি চিত্র এখানে লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি। দেখো বলছে কি আমাদেরকে এখানে উৎপাদনের পরিমাণ হচ্ছে 30, এবং এটা বলছিল এখানে কত 20 বলছে, এরকম মনে হয় নাকি? হ্যাঁ, এটা হচ্ছে এসি। তো প্রশ্ন করছে উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে, মানে 30 এর চেয়ে যদি বেশি হয় তাহলে কোনটি সঠিক? বলছে এমসি সমান 0, মানে এমসি মান 0, এমসি সমান 20, এমসি গ্রেটার দেন 20, এমসি লেস দেন 20, কোনটা রাইট অ্যান্সার বলো? 30 এর চেয়ে যদি বেশি উৎপাদন করি এমসির মান কত হবে? কোনটা হবে রাইট অ্যান্সার? কোনটা হবে আনসার করো? আনসার হচ্ছে এমসির মান 30, যদি এটা 30 এর চেয়ে বেশি উৎপাদন করি, তাহলে আমি যদি এখানে একটা এমসি রেখা আঁকিয়ে দেখাই তোমাদেরকে, মনে করো এটা হচ্ছে একটা এমসি রেখা, তাহলে আমি যদি বলি মনে করো 30 এর চেয়ে বেশি, মনে করো একটু করছি আর কি, 40 করছি মনে করো, তাহলে এমসির মানটা অবশ্যই কি এই 20 এর উপরে হবে না? 20 এর চেয়ে বেশি হবে না, মনে করো সেটা 30 হতে পারে, 40 হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, তার মানে অবশ্যই 20 এর চেয়ে বড় হবে, মানে এমসি গ্রেটার দেন 20 হবে। এমসি গ্রেটার দেন কি হবে? 20 হবে। পিডিএফ দিবেন ভাইয়া? অবশ্যই দিব, কেন দিব না? বললাম না বারবার বলতে হবে একটা কথা, কতবার বলবো আর? তাহলে আনসার হবে 20 এর চেয়ে বেশি হবে। যদি প্রশ্ন বলতো যে যদি উৎপাদন 30 এর চেয়ে কম হয়, মনে করো এদিকে হয়, মনে করো 20 হয়েছে, তখন কি হইতে পারে? তখন এমসি কিন্তু 20 এর চেয়ে তখন কি হবে? কম হবে আবার। বুঝছো? বুঝা গেছে আমাদের কথা? ও আনসার দেওয়া আছে, তোমরা দেখছো? আচ্ছা, আমি তো মনে হচ্ছে তোমরা দেখো নাই। দেখছো কত চালাক এরা। বলছে এখানে দেখো, এই শোনো, বলছে কোনটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক? যেগুলোতে মানে যেটার উপর কোনো স্থির ব্যয় থাকবে না, মানে সবগুলি পরিবর্তনশীল হবে, সেটা হচ্ছে দীর্ঘকাল বোঝাবে। তাহলে এখানে কি দেওয়া আছে যে কোনটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক? তাহলে এখানে দেওয়া আছে ফাংশন অফ এল বার কে ভি ওয়াই লিখছে। এখানে এটার উপর বার আছে, এখানে বার আছে একটা, এখানে একটা বার আছে, এখানে একটা বার আছে, এটা বার হবে না, এটা ভুলে পড়ছে, এটা ঠিক করে নাও একটু। হ্যাঁ, এখানে বার হবে না, এই বারটা হবে না, এই বারটা হবে না। হ্যাঁ, তাহলে আনসার হবে এটা, যেটার উপর একটা বার থাকবে না, অর্থাৎ কোনোটাই মানে কোনো উপকরণ স্থির নাই, সবগুলি পরিবর্তনশীল, তখন সেটা দীর্ঘকাল বলা হয়। আর একটাও যদি বার থাকে বা দুইটা বার তিনটা বার যদি থাকে, সেটাকে আমরা কি বলি? যে সেটাকে আমরা বলি স্বল্পকাল। স্বল্পকালের ক্ষেত্রে স্থির উপকরণ থাকে, দীর্ঘকালের ক্ষেত্রে কোনো স্থির উপকরণ থাকে না। বুঝছো? আচ্ছা, কোনটি স্বল্পকাল উৎপাদন অপেক্ষক? এই যে সেম আবার দিছে, কোনটি স্বল্পকাল উৎপাদন অপেক্ষক? স্বল্পকালের ক্ষেত্রে আবার দুইটাই বার হবে না। হ্যাঁ, দুইটা সবগুলি উপকরণ স্থির এরকম হইতে পারে না, একটা হলো পরিবর্তনশীল হইতে হবে। তো এটা হবে না, এটা কোনো, এটা সমীকরণ হবেই না, কারণ দুইটা মানে এটা অপেক্ষক হবে না, এখানে দুইটাই স্থির হবে না, স্থির কোনো সময় হয় না। আমি যদি বলি আমি যতটাই পণ্য উৎপাদন ইচ্ছা হয় ইচ্ছে করব, আমাদের কোনো উপকরণ চেঞ্জ হবে না, কিন্তু হইতে পারে? হইতে পারে না। বুঝছো? একটা হলে চেঞ্জ হতে হবে। তাই এটা হচ্ছে একটা স্থির একটা পরিবর্তন, এটা স্বল্পকাল বোঝাচ্ছে, এটা দীর্ঘকাল, এটাও এখানে দীর্ঘকাল বা পি দেওয়া আছে, এটা এখানে চাহিদা সমীকরণে না এটা। হ্যাঁ, তাহলে এটা হবে আনসার, সরি উৎপাদন সমীকরণে না এটা, তাহলে এটা হবে আনসার। তাহলে আর কোনটা বলবো? বলছে লম্বকের সমান্তরাল যোগান রেখাটির উৎপাদন কোন উপাদানের? এখানে উৎপাদন কোন উপাদান হবে? জমির ক্ষেত্রে, ভূমির ক্ষেত্রে লম্বকের সমাধান হয়। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন বলি, যদি বলে যে ভূমির যোগান রেখার ঢাল কেমন? তোমরা বলো, এটা ভূমির যোগান রেখা, কারণ ভূমির দাম বাড়লে যোগান বাড়ানো পসিবল হয় না। তো এই ভূমির যোগান রেখার ঢাল কেমন? পরীক্ষা যদি আসে ভূমির যোগান রেখার ঢাল কেমন, তাহলে আনসার হবে ঢাল হবে অসীম। কিন্তু যদি বলে ভূমির যোগান রেখার স্থিতিস্থাপকতা কেমন, ভূমির যোগান রেখার স্থিতিস্থাপকতা কেমন, তখন হবে কি? তখন হবে স্থিতিস্থাপকতা হবে কি? স্থিতিস্থাপকতা হবে শূন্য স্থিতিস্থাপকতা। কেমন? এটা মনে রাখবা।
দেখো বোর্ডে যে কোশ্চেনগুলো আসছে ক খ প্রশ্ন সেগুলো পড়লে হবে, সেগুলো একটু পড়ো। হ্যাঁ, আমাদের জিনিস বই তো আছে, অথবা তোমার কাছে যে বই আছে সেই বই তো তুমি পাবা। আচ্ছা, এরপর দেখো এটা একটু খেয়াল করো। এ বলছে সি রেখাটি কি ধরনের রেখা বলছে। মনে রাখবা এই সি রেখা বলা হয় আমরা এটাকে বলি টোটাল ফিক্সড কস্ট, মানে স্থির ব্যয় রেখা। হ্যাঁ, যে রেখাটা পরিবর্তন হয় না, উৎপাদন যেমনই করো তুমি স্থির থাকবে, সেটাকে আমরা স্থির ব্যয় রেখা, টিএফসি হবে, এটা টিএফসি রেখা হবে। আর টিএফসি প্লাস টিভিসি সমষ্টিকে টিসি বলে, টিসি করে এই যে টিসি। ঠিক আছে, এগুলো সহজ। চিত্রের রেখাটি ইউ আকৃতি, নিচের কোন চিত্রটি ইউ আকৃতির হবে? এখানে ইউ আকৃতির হবে হচ্ছে, টিসি তো হবে না। এএফসি অ্যাভারেজ ফিক্সড কস্ট হয় না, এটা নিম্নগামী হয়। হ্যাঁ, তাহলে টিসি হবে না, অ্যাভারেজ ফিক্সড কস্ট হয় এরকম। অ্যাভারেজ ফিক্সড, এটা হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট। এটা কখনো ভূমিকে স্পর্শ করবে না, নিম্নগামী হবে। ভূমিকে স্পর্শ করবে না কারণ এএফসি কখনো জিরো হয় না, সেজন্য। টিএফসি এটা ভূমি অক্ষের সমান্তরাল হয়, টিএফসি এরকম হয়। এসি, এই যে এসি যেটা আছে, এসএসসি বা এসি, এটা ইউ আকৃতির হয়, এসিটা ইউ আকৃতির হয়ে থাকে। হ্যাঁ, তাহলে আসা হবে 4 নাম্বারটা। এই যে যখন দেখো, এই যে এটা খেয়াল করো, যখন গড় খরচ এসি সর্বনিম্ন হয়, ওই যে এসি এমসি সম্পর্ক একটু আগে বলছি, যে যখন এসি সর্বনিম্ন হয়, যখন আমাদের এসি কি হয়, সর্বনিম্ন হয়, সেখানে কি হয়, সেখানে গড় খরচ এসি বড় হয়, এমসি ছোট হয়, এসি ছোট হয়, এমসি বড় হয়, এসি এবং এমসি সমান হয়। কোনটা হবে? এই যে রাইট আনসার, এসি এমসি কি হবে, এসি এমসি কি হবে, সমান হবে এই বিন্দুতে। এগুলো কি এত কঠিন পড়া? সহজ না এগুলো? তাহলে গেল এটা। তারপরে হচ্ছে এই যে দেখো, দেখো একটু আগে বলছি না, এটা কি রেখা, কমতেছে কমতেছে কমতেছে, তার মানে এফসি, এভারেজ ফিক্সড কস্ট রেখা কমতে থাকে, বাট জিরো হয় না কখনো। হ্যাঁ, এটা হবে এফসি রেখা, এফসি রেখা হবে। আচ্ছা, বলছে বিক্রয়লব্ধ মোট আয়, মানে টোটাল রেভিনিউ বিক্রয় পরিমাণ কিউ দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? টোটাল রেভিনিউকে কিউ দিয়ে ভাগ করলে এভারেজ রেভিনিউ পাওয়া যাবে, এআর পাওয়া যাবে। তো সহজ পড়া, হ্যাঁ সহজ পড়া এগুলো। এরপর দেখো এটা, এ বলছে ওসি রেখাটি স্বল্পকালী কোন ধরনের রেখা? আমি তোমাদেরকে বলি, স্বল্পকালী এই রেখাটাকে বলবো টোটাল ভ্যারিয়েবল কস্ট রেখা, স্বল্পকালে। হ্যাঁ, স্বল্পকালে গেলে এটা হচ্ছে টিভিসি মানে টোটাল ভ্যারিয়েবল কস্ট রেখা, এটা হচ্ছে টিএফসি টোটাল ফিক্সড কস্ট রেখা, আর টিসি রেখাটা হবে এরকম, স্বল্পকালীন টোটাল কস্ট রেখাটা হবে এরকম। আর দীর্ঘকালের ক্ষেত্রে একটাই রেখা, সেটা হচ্ছে শুধু টিভিসি, আবার সেটাকে কি বলে, টিসি বলে। কারণ দীর্ঘকালের ক্ষেত্রে কোনো কি থাকে না, কোনো ফিক্সড কস্ট থাকে না, সেজন্য। তাহলে দীর্ঘকালের ক্ষেত্রে হচ্ছে টিভিসি আর টিসি রেখা এরকম শূন্য থেকে শুরু হবে, আর স্বল্পকালের ক্ষেত্রে শুধু এই টিভিসি রেখাটা শূন্য থেকে শুরু হয়, এরকম সাপের মতো যাবে, আর টিসি রেখাটা লম্বক থেকে শুরু হবে, যেখানে টিএফসি সেখান থেকে শুরু হবে। হ্যাঁ, এবং এটা যেভাবে গেছে সেম ভাবে যাবে, সেটা হচ্ছে টিসি রেখা। কোন রেখার আকৃতি ভূমি অক্ষের সমান্তরাল? টিএফসি, এই যে টিএফসি টোটাল ফিক্সড কস্ট রেখা ভূমি অক্ষের সমান্তরাল। আরেকটা আছে, সেটা হচ্ছে পি পূর্ণবোধের বাজার ক্ষেত্রে পি সমান এ আর সমান এম আর রেখা। হ্যাঁ, এটা কিন্তু ভূমি অক্ষের সমান্তরাল হয় পূর্ণবোধের বাজারের ক্ষেত্রে। আচ্ছা, এইটা দেখো তো 46 নাম্বার দেখো, এই 46 নাম্বার দেখো, বলছে কখন গড় ব্যয় মানে এসি সমান প্রান্তিক ব্যয় সমান হবে? এসএমসি সমান কখন? যখন এসি কি হয়, সর্বনিম্ন হয়, নিম্নগামী লিখবা না। যখন এসি নিম্নগামী, এটা অনেকে ভুলে এটা লিখে ফেলতে পারো, এটা হবে না। এসি যখন কি হবে, সর্বনিম্ন হবে, এসি যখন সর্বনিম্ন, এটা হচ্ছে আনসার। এটা বলছে স্বল্পকালে উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক? স্বল্পকালে টিসি সমান টিভিসি, না, টিসি সমান টিএফসি প্লাস টিভিসি। স্বল্পকালে এসি সমান টিএফসি প্লাস টিভিসি, টিএফসি এবিসি হবে না, এখানে এসি সমান এএফসি প্লাস এবিসি, এএফসি হইতো। হ্যাঁ, তারপর এমসি সমান টিসি ডিভাইড বাই কিউ, এটা বলা যেতে পারে। টিসি ডিভাইড বাই কিউ কে ভাগ, না ভুল বলছি, এমসি হলে ডেল্টা টিসি ডিভাইড বাই ডেল্টা কিউ হইতো। আচ্ছা, টি সমান টিএফসি প্লাস টি, হ্যাঁ এটা ঠিক আছে, টিএফসি প্লাস টিবিসি সমান টিসি, এটা ঠিক আছে। টোটাল ফিক্সড কস্ট টোটাল ভ্যারিয়েবল কস্ট যোগ করলে টিসি হবে, এটা হবে না, এটা হচ্ছে ডেল্টা টিসি ডেল্টা কিউ হলে এমসি হইতো, এটা হবে না। আচ্ছা, এটা আসো, এই চিত্রটা একটু দেখো।
এই চিত্রের মধ্যে আমরা জানি এটা হচ্ছে এগুলো হচ্ছে আইসোকয়েন কার্ভ মানে সমউৎপাদন রেখা। তো বলছে উপরে চিত্রটি কোন মানে এখানে যে কোনো একটা সেম চিত্র আসলে, মানে যদি মান ভিন্ন ভিন্ন কিন্তু আসলে আনসার কিন্তু সেম হবে। হ্যাঁ, বলছে এখানে কোন বিধিটা হয়েছে, কোন বিধিটা কার্যকর হয়েছে এখানে। হ্যাঁ, তাহলে আমাদেরকে আনসার করতে হবে। এখানে মনে রাখবে কেমনে, দেখো এখানে প্রথমে আছে 15, তাহলে বৃদ্ধি পাইছে প্রথমে 15, তারপর সেখান থেকে হচ্ছে 28, তার মানে বৃদ্ধি পাইছে কত বলো? 15 থেকে 28 হলে বৃদ্ধি পাইছে 13, 28 থেকে 40 হয়েছে বৃদ্ধি পাইছে কত? 12, 30 থেকে 50 হয়েছে বৃদ্ধি পাইছে কত? 10। এটা খেয়াল করবা। হ্যাঁ, মানে বৃদ্ধি পাচ্ছে কি হারে? প্রথমে 15 বৃদ্ধি পাইছে, তারপর 13 বৃদ্ধি পাইছে, তারপর 12 বৃদ্ধি পাইছে, তারপর 10 বৃদ্ধি পাইছে। তার মানে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে, কিন্তু ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি। তাই এগুলোর নাম হচ্ছে ক্রমহ্রাসমান। এটার নাম কি বলো? ক্রমহ্রাসমান। তবে প্রান্তিক উৎপাদন বিধি নয়, এগুলোকে বলা হয় ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি বলা হয়। দীর্ঘকালগুলোকে আমরা মাত্রাগত উৎপাদন বিধি বলি, যেগুলো এরকম আইসোকয়েন কার্ভ থাকে, এরকম কার্ভ থাকে এরকম, সেগুলোকে। হ্যাঁ, অর্থাৎ এইগুলোকে বলা হয় আইসোকয়েন কার্ভ। এরকম থাকলে সেগুলোকে আমরা বলি মাত্রাগত উৎপাদন বিধি বলে থাকি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো ক্রমহ্রাসমান মাত্রাগত বিধি, কারণ বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এটা, কিন্তু বৃদ্ধির হারটা ক্রমান্বয়ে হ্রাস পেবে। এটা দেখে খেয়াল করো, এখানে প্রথমে 40, 70, 90, 100। অনেকে এটা দেখে মনে করে যে ক্রমবর্ধমান বৃদ্ধি পাচ্ছে, তো না, বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে, কিন্তু বৃদ্ধির হারটা খেয়াল করবা। প্রথমে 40 বৃদ্ধি পাইছে, তারপর 30 বৃদ্ধি পেয়ে 70 হয়েছে, 20 বৃদ্ধি পেয়ে 90 হয়েছে, তারপর 10 বৃদ্ধি পেয়ে 100 হয়েছে। তার মানে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে, কিন্তু ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে। কি হারে বৃদ্ধি পাচ্ছে? ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে। তাই অনেকে আবার এটা ক্রমহ্রাসমান দেখে এটা আনসার করে চলে আসে পরীক্ষা হলে, স্যার আমি তো সব পারছি স্যার, আমার সব হয়েছে স্যার, অনেক খুশি। বাসায় এসে উত্তর মিলে দেখে কিরে এটা প্রান্তিক উৎপাদন বিধি তো না, এটা তো মাত্রাগত উৎপাদন বিধি হওয়ার কথা ছিল, আমি তো বলে লিখে চলে আসছি। ওই যে অপশন পড়া নেই সবগুলো, ঠিক আছে, সেজন্য। তো মনে রাখবে এটা হবে মাত্রাগত উৎপাদন বিধি, প্রান্তিক হবে না, সরি প্রান্তিক হবে না, মাত্রাগত হবে। স্যার আমি চট্টগ্রামে চান্স পাইছি, আপনার সাথে দেখা করতে চাই, ফোন নাম্বার আর ঠিকানা দেন। আমাদের পেজে মেসেজ দাও, ঠিক আছে। আমাদের ঠিকানা হচ্ছে চকবাজার, চকবাজার লোকমান টাওয়ারের 4th তলা, ঠিক আছে। পড়ালেখা পেজে মেসেজ দাও, তোমাকে ঠিকানা বলে দিবে। ওকে, আসিফ। তাহলে এটা গেল। এরপর হচ্ছে বলছে নিচের কোনটি সঠিক, এটা একটু দেখি আমরা। নিচের কোনটা সঠিক বলছে? বলছে এবিসি মানে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট মানে হচ্ছে টিভিসি প্লাস কিউ, না না, এবিসি মানে হচ্ছে টিভিসি ডিভাইড বাই কি। হ্যাঁ ঠিক আছে, এটা টিভিসি ডিভাইড বাই কিউ হচ্ছে এবিসি, এটা ঠিক আছে। আর এবিসি সমান টিভিসি ইনটু কিউ, এটা হবে না। এবিসি সমান টিভিসি মাইনাস কিউ, এটা হবে না। সব এটা টিভিসি কিউ দ্বারা ভাগ করলে এবিসি পাওয়া যায়। আর কোনটা বলবো? সব তো বলছি, পারবা আশা করি। এই পারবা, এই চ্যাপ্টার পারবা? দেখো এই যে এটা দেখো, এই কোশ্চেনটা দেখো, বলতে এখানে চিত্র দেওয়া আছে। উৎপাদন করছে এসি যখন 10, উৎপাদন তখন এসি মান হচ্ছে 15, উৎপাদনের পরিমাণ 100 এককের চেয়ে কম হলে, এটা 100 হবে, এখানে ভুলে পড়ে গেছে, 100 এককের চেয়ে কম হলে প্রান্তিক মানে এমসি কত হবে? 100 যদি কম করো তাহলে এমসি কত হবে বলছে। এমসি অবশ্যই 15 হচ্ছে কি হবে? কম হবে। এর আগে এমসি এভাবে হয়, তাই না? এমসি এভাবে হয়, তাহলে 15 হচ্ছে কম হবে, তাহলে কোনটা হবে রাইট আনসার? এক নাম্বারটা, এমসি মান 15 হচ্ছে কম হবে। ঠিক আছে না? এটা পড়ছি না আমরা। তাহলে আমরা এটা তাহলে করলাম। সো এরপরে হচ্ছে আশা করি ভাইগুলো পারবা তোমরা। সো আমরা হচ্ছে এইটা একটু দেখা দিই, এইটা একটু একটা দেখা দিই, এটা লাস্ট। বলতে সূচি অনুযায়ী 20 জন শ্রমিক নিয়োগ করলে প্রান্তিক উৎপাদন কত হবে? শ্রমিক 20 জন যদি হয়, প্রান্তিক উৎপাদন কত বলছে? এটা মোট উৎপাদন দেওয়া আছে, প্রান্তিক উৎপাদন বের করতে হলে এই মোট পার্থক্য লিখবা। আগে ছিল 30, হয়েছে 450, সরি 300 থেকে 450, তাহলে এটা এটা বিয়োগ করে দিবা। ঠিক আছে, এই দেখো, ও সরি সরি সরি, হ্যাঁ আসছে। দেখো কি বলছে, যে আমাদের শ্রমিক আছে যখন 20 জন,
বছর শ্রম যদি 20 জন হয় তখন প্রান্তিক উপযোগ কত হবে, প্রান্তিক উৎপাদন কত হবে? আমাদের মোট উৎপাদন ছিল 310 থেকে 20 হওয়ার ফলে এটা হয়েছে 450, তাহলে এটা বিয়োগ করে দিবা, তাহলে এটা যদি বিয়োগ করে দিলে আনসার হবে 150, এটাই হচ্ছে প্রান্তিক। আর প্রথম টাকা দিলে যেটাই মোট সেটা প্রান্তিক, এটা হয়, তাহলে এটা বিয়োগ করে দিলে 150 হবে আনসার 150। এগুলো পারবে না? এখানে বলছে গড় উৎপাদন কত, উদ্দীপকের গড় উৎপাদন কত, এই 32 কে 4 দিয়ে ভাগ করে দাও, গড় উৎপাদন বের হয়ে যাবে, ঠিক আছে? 4 আর 32 হবে। তারপর মোট উৎপাদন এখানে দেওয়া আছে, বলছে চতুর্থ একক শ্রমের প্রান্তিক উৎপাদন কত, এই যে চতুর্থ একক শ্রমের প্রান্তিক উৎপাদন কত হবে, 48 থেকে 56 আছে, তাহলে 56 থেকে 48 বিয়োগ করে দাও, 56 থেকে 48 বিয়োগ করলে মনে হয় কত হবে, 8 হবে, 8, তাহলে উত্তর হবে 8। এই যে এভাবে করবা আর কি, আর লাগবে? পারবা? শেষ। তাহলে আমরা বাজার চ্যাপ্টারটা আমরা সন্ধ্যায় করব, হ্যাঁ 7:30-এ, এবং তোমাদেরকে আমি পিডিএফ পুরোটা দিয়ে দিচ্ছি, সমস্যা নাই, তোমাদের আমি পিডিএফটা পুরোটাই দিয়ে দিচ্ছি এখন গ্রুপে। সো তোমরা প্রথম 3টা অধ্যায় পড়ে ফেলো, এবং যদি পারো চতুর্থ অধ্যায়টাও বা চতুর্থ অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায় সেগুলো তোমরা পড়ে ফেলো, যদি সময় পাও পড়ে ফেলতে পারো এর আগে 7:30-এর আগে, এবং যেগুলো সমস্যা আছে সেগুলো আমি তো ক্লাসে করাবো। সো 7:30-এর ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে, 98 নাম্বারটা একবার বলতেছে 98 কোনটা? ও 98 নাম্বার বললাম না, আর উৎপাদনের পরিমাণ 100 হচ্ছে, এটা 100 হবে, এটা 100 হবে, এই জায়গায় 100 হবে। 100 যদি কম হয় তাহলে এমসি অবশ্যই তার এদিক দিয়ে ঘুরে যাবে এমসি, তাহলে এমসি হচ্ছে 15 হচ্ছে কম হবে, এটা তো বললামই। পিডিএফ উপরে যে গ্রুপ আছে ওই গ্রুপে দেওয়া হবে, হ্যাঁ ডেসক্রিপশনে যে গ্রুপের লিংক আছে ওই গ্রুপে দেওয়া হবে। স্যার অর্থনৈতিক কারণে এখন আপনাকে দেখলেও ভয় লাগে, এটা কোনো কথা বললা? আমার মতো এত সুইট করে এত সুন্দর করে মজা করে কে পড়াবে? কেউ আছে বাংলাদেশে? হিরো বলছে 3 রাস্তার মাঝখানে বৈশা কাজ করতেছি, বাড়িতে সাউন্ড অনেক। আচ্ছা, জাবের খান বলছে স্যার আপনার কাছে আপনার কাছে আমরা সকলে কৃতজ্ঞ। আচ্ছা, থ্যাংক ইউ। ইস্টার জাহান বলছে ভাইয়া পিডিএফ দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব, এখন দিয়ে দিব, পিডিএফ এখনই দিয়ে দিব, ঠিক আছে। কোহিনা বলছে অনেক কষ্ট করছেন, আল্লাহ সহায় হোক, থ্যাংক ইউ। তা বলছে লিমা বলছে ফিয়ামানিল্লাহ, সন্ধ্যা 7:30 দেখা হবে ইনশাল্লাহ। তাহলে সন্ধ্যা 7:30 আমরা চতুর্থ অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায় এগুলো আমরা পড়বো, হ্যাঁ। তাহলে প্রথম 3টা অধ্যায় এগুলো ভালো করে পড়ে নাও। সো আমরা হচ্ছে বাকি 3টা অধ্যায় সন্ধ্যা 7:30 আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে। হ্যাঁ, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, দেখো এই যে এই চ্যাপ্টারগুলোতে 3টা চ্যাপ্টারের মধ্যে প্রথম 3টা চ্যাপ্টারের মধ্যে কারো যদি প্রশ্ন থাকে ওটা তোমরা নাম্বারটা আমাকে বলবো, স্যার এই চ্যাপ্টারে এত নাম্বারটা বুঝতেছি না, হ্যাঁ তাহলে ওটা আমি আবার সলভ করে দিব, সমস্যা নাই। ওই 7:30 আমি সলভ করে দিব, কেমন? তাহলে তোমরা একটু খাতা লিখে রাখবা, অধ্যায় 2 এর মধ্যে এই নাম্বারগুলো প্রবলেম, তাহলে ওটা তুমি একটু লিখে রাখবা খাতার মধ্যে, যেটা যেটা প্রবলেম আছে, বুঝছো? এটা তোমরা লিখে রাখবা, সেটা আমি তোমাদেরকে সলভ করে দিব সন্ধ্যা 7:30, ঠিক আছে। যেটা যেটা প্রবলেম কোন চ্যাপ্টারে সেটা শুধু আমাকে বলে দিবা যে স্যার চ্যাপ্টার 2 এর এত নাম্বারটা প্রবলেম, এত নাম্বারটা প্রবলেম বুঝতেছি না, ওটা আমি সলভ করে দিব। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। 7:30 দেখা হবে।